আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লাইসেন্স পরীক্ষার্থীরা, আপনারা মার্চ 2026-এ যারা লাইসেন্স পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের যে ধারাবাহিক ফ্রি ক্লাসগুলো চলছিল, বিগত যে প্রশ্ন সমাধানের ক্লাসগুলো চলছিল, আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে এবং আমরা লাইসেন্সিং এক্সাম সেপ্টেম্বর 2025-এর যে প্রশ্নগুলো সলভ করেছি সেখানে কিন্তু অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। 3টা ক্লাস হয়ে গেছে বলতে আমাদের কিন্তু প্রথম যে ক্লাসটা ছিল সেখানে আমরা বেস্ট অ্যান্সারগুলো শেষ করেছি। সেকেন্ড যে ক্লাসটা ছিল সেটা কিন্তু মিডওয়াইফারির যে কোশ্চেনগুলো আছে সেগুলো সহ এখানে হচ্ছে এমসিকিউ যেগুলো ছিল সে আমাদের এমসিকিউগুলো কিন্তু এখান থেকে হচ্ছে 20টা শেষ হয়েছে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত। আর আজকের যে ক্লাসটা হচ্ছে, আজকের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব 20 থেকে 50 পর্যন্ত। তাহলে আমাদের টোটাল এই যে সেপ্টেম্বর 2025-এর যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষার প্রশ্নগুলো আমাদের সবগুলাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আর প্রত্যেকেই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে যারা আগামীর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যেন সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা এখনই আমাদের এই ক্লাসের যে অংশটুকু বাকি ছিল আমরা সবটুকুই শেষ করব ইনশাল্লাহ। এবং আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন লাইসেন্স পরীক্ষার জন্য, আশা করছি আপনারা প্রত্যেকেই একদম টপিক বেসড প্রথম থেকে সুন্দর করে পড়ে যাচ্ছেন। তাহলে যে টপিকগুলো থেকে আপনাদের প্রশ্নগুলো আসবে, দেখবেন ওই টপিকগুলো থেকে ইনশাল্লাহ কোনো ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না এবং কোনো ধরনের সমস্যা তৈরি হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যে 20 থেকে 50 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে, মাল্টিপল চয়েসগুলো নিয়েই আজকে আমাদের মূল আলোচনাগুলো হবে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের আপনারা কমেন্ট করার এবং উত্তর দেওয়ার। এবং যখন আপনারা উত্তর দিবেন, যেমন এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন, তো আপনারা এখানে 20 লিখে তারপরে আপনারা সঠিক উত্তরগুলো দিবেন। সঠিক উত্তর বলতে যদি এই প্রশ্নের উত্তর এ হয়, বি হয় এবং সি হয়, তাহলে এইভাবে কমেন্ট করবেন। প্রথমে 20 দিয়ে তারপরে একটা ফুল স্টপ দিয়ে এরপর হচ্ছে সঠিক উত্তরগুলো শুধুমাত্র এগুলো লিখবেন। যদি সেটা এবিসি হয়, যদি সেটা বিসিডি হয়, হ্যাঁ, এভাবে আপনারা কমেন্টগুলো করবেন। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 20 থেকে শুরু। এখানে জেনারেল সাইন সিমটম অফ ফ্র্যাকচার। তাহলে এখানে বলছে যে ফ্র্যাকচার হলে কোন সাইন সিমটমগুলো দেখা দিবে। একটা হচ্ছে প্রথম অপশনে আছে আমাদের পেইন অ্যান্ড ড্যামেজ হয়ে যাবে, সেখানে যন্ত্রণা করবে এবং সেটা ড্যামেজ হবে। আর একই সাথে হচ্ছে কী হবে দেখেন, লস অফ ফাংশন, অর্থাৎ কি আপনার কার্যক্রমগুলো কিন্তু সেখানে বন্ধ হয়ে যাবে, সেটা কমে যাবে। এরপরে কি বলছে দেখেন, আনইউজুয়াল শেপ অ্যান্ড ডিফর্মিটিস। সেখানে কি হবে যে সেখানে যে আকৃতিটা সেটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে, অর্থাৎ বিকৃতি হয়ে যাবে, তাই না? ডিফর্মিটি হবে, সেটা কিন্তু বিকৃত হয়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং বিকৃতি হয়ে যাবে। এখন কি বলছে আরেকটা, ডি হচ্ছে সাইনোসিস অফ অ্যাফেক্টেড এরিয়া। সাইনোসিস বলতে আমরা জানি যে স্থানে হচ্ছে আপনার ব্লাড ঠিকঠাকভাবে সার্কুলেশন হবে না, যেখানে অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছাবে না, অর্থাৎ ওই জায়গাটা প্যালোর ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে, তাই না? রক্ত যদি পৌঁছাইতে না পারে কোনো একটা জায়গাতে, যারা ফর্সা মানুষ বেশি তারা দেখবেন যে যদি আপনি আঙুলের আগাটা চেপে ধরেন জোরে, তাহলে এই জায়গাটা অনেকটা হচ্ছে যে ব্লু কালারের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই জায়গাতে রক্ত ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছে না। তো সাইনোসিস হবে কিনা ওই এরিয়াটাতে। আর একটা হচ্ছে অ্যানিমিয়া। আপনারা একটু পড়তে গিয়ে কমেন্ট করে ফেলেন যেটা সঠিক উত্তর কী হবে। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আপনাদের হচ্ছে এই বইটা থেকে, এটা 2025-এর যে সেপ্টেম্বরের কোশ্চেনগুলো আছে আপনাদের কোশ্চেন ব্যাংকের মধ্যে পাবেন ওটা। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের একদম প্রথম দিকেই এটা হচ্ছে 6 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। দেখেন 6 নাম্বারের এই যে 20 নাম্বার কোশ্চেন থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 6 নাম্বার পেজ, অর্থাৎ 20 থেকে আমরা শুরু করছি। ওকে, অনেকেই কমেন্ট করে ফেলেছেন। লিজা আক্তার কমেন্ট করেছেন 20-এর এবিসি দিয়েছেন। আচ্ছা, সুমন দিয়েছেন হচ্ছে এবিসি। আমরা একটু যে
ABC, যে কমেন্টগুলো আসবে সেগুলো একটু আমরা লিখবো, তারপরে দেখে নিব এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ABC দিয়েছেন আর যে সোনিয়া ইমরোজ, বাকিরা একটু কমেন্ট করে ফেলেন যেটা সঠিক উত্তরটা কী হবে। এখন দেখেন ফ্র্যাকচার হলে কী হবে, সেই জায়গাতে ডেফিনেটলি সেখানে পেইন থাকবে, তাই না? এখন যদি আপনার সেই জায়গাতে দেখেন আপনার যদি এখানে কোনো ধরনের ফ্র্যাকচার হয় বা এখানে হয়, এই জায়গার ফাংশনটা কি আর করতে পারবেন আপনি? নাড়াচাড়া তো পারবেন না, ফাংশনটা লস করবে, তাই না? তাহলে বিও কিন্তু সঠিক। এরপরে কি দেখেন, যখন ফ্র্যাকচার হবে দ্যাটস মিন সে জায়গাতেও আকার আকৃতি চেঞ্জ হবেই, সেটা ফুলে যাবে, বেঁকে যাবে, যেদিকে যেভাবে ফ্র্যাকচার হবে, তাহলে কিন্তু সিও সঠিক। এখন দেখেন যে ওই জায়গাতে কিন্তু আপনার ব্লাড পৌঁছাবে না, বিষয়টা কিন্তু এরকম না, ওই জায়গাটা হচ্ছে আপনার ব্লু কালারেশন করবে, এরকম কিন্তু হবে না, তাই না? তাহলে এফেক্টেড এরিয়ার কিন্তু সাইনোসিস হবে না, তাহলে এটা হচ্ছে কি ফ্র্যাকচারের সাইন সিমটম না। এরপর হচ্ছে এনিমিয়া। এনিমিয়া হইতে পারে যদি সেখানে প্রলং ব্লিডিং হতে থাকে, সেটা পরবর্তী ফেজে কিন্তু হতে পারে যে আপনার অনেক সময় ধরে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না বা সেটার কোনো ম্যানেজমেন্ট আপনি নিচ্ছেন না, সেটা দীর্ঘ সময় ধরে যদি সেখান থেকে ব্লিডিং হয়, তাহলে একটা পর্যায়ে যে সেখানে এনিমিয়া ডেভেলপমেন্ট করতে পারে, তবে এটা কি ইনিশিয়াল সাইন সিমটম না, তাহলে এটাও কিন্তু এনিমিয়াটাও এখানে সাইন সিমটমে যাচ্ছে না। আপনারা যারা উত্তর দিয়েছেন হচ্ছে ABC, হ্যাঁ, তাহলে কিন্তু এটা সঠিক উত্তরটা হচ্ছে ABC। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আর সব থেকে মজার একটা বিষয় আমি আপনাদের বলি, আপনারা যারা বিশেষ করে এই জায়গাগুলো নিয়ে আপনারা টেনশনে থাকেন, অর্থাৎ এমসিকিউ নিয়ে, আমি এমসিকিউ এর আগেও একদিন কিন্তু বলেছি আপনাদের প্রত্যেকটার জন্য, এমসিকিউ এর প্রত্যেকটার জন্য হচ্ছে 0.2 করে, তাই না? এগুলো প্রত্যেকটার জন্য 0.2 করে আপনারা পাবেন, এটার প্রত্যেকটার জন্য 0.2 করে আপনারা পাবেন। এখন যদি এই অপশনটার মধ্যে ফর এক্সাম্পল, তাহলে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস এবং এটা হচ্ছে ফলস, যদি এইটাকেও দেন তাহলে এই প্রশ্নটার জন্য আপনি 1 মার্ক পাবেন। এখন যদি কোনো কারণে আপনি এখানে দেখা যাচ্ছে যে এটা সঠিক উত্তর, এখন যদি কোনো কারণে আপনি এখান থেকে আপনার উত্তর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ উত্তর পরিবর্তন বলতে কি হতে পারে, দেখেন এখানে যদি এরকম হয় যে আপনি এটা ট্রু দিছেন, হ্যাঁ এটা ট্রু দিছেন, এই বিটা ছিল ট্রু কিন্তু আপনি এটা ফলস দিছেন, হ্যাঁ, এরপরে সিটা হচ্ছে ট্রু, এটা ট্রু দিছেন, ডিটা ছিল হচ্ছে আপনার ফলস, আপনি এটা ফলসই দিছেন, আর ইটা ছিল ফলস কিন্তু আপনি এটা ট্রু দিছেন, তাহলে এখান থেকে আপনি কত পাবেন? দেখেন এটা ট্রু, তাহলে এখানে কিন্তু আপনি 0.2 পাচ্ছেন। এটা ছিল কি ট্রু কিন্তু আপনি ফলস দিছেন, তাহলে এখানে কিন্তু আপনি মার্ক পাচ্ছেন না। এরপর দেখেন এটা ট্রু দিছেন, এখানে 2 পাচ্ছেন, ফলস দিছেন, এখানে 2 পাচ্ছেন, আর এখানে এটা ফলস ছিল কিন্তু আপনি ট্রু দিছেন, তাহলে এটাও কিন্তু আপনার ভুল হয়েছে, তাহলে এখানে আপনি এই প্রশ্নটার জন্য টোটাল কত পাবেন? 0.6 পাবেন। তাহলে অ্যাভারেজও যদি আপনি দেখেন 0.6, তারপর হচ্ছে যদি আপনার সঠিক হয় তাহলে 1, যদি এখানে 4টা হতো তাহলে আপনি 0.8 পেতেন। তো এইরকম যদি আপনি ইন অ্যান অ্যাভারেজে দেখেন, তারপর আপনার 50টার মধ্যে দেখবেন এখানে মিনিমাম আপনার 30 প্লাস এমনিতেই থাকে ট্রু ফলসে। তো যারা ট্রু ফলসগুলো নিয়ে, মাল্টিপল চয়েসগুলো নিয়ে কনফিউশন হয়ে থাকেন, টেনশন হয়ে থাকেন, তাদের টেনশনের কোনো কারণ নেই, প্রশ্নগুলো মোটামুটি যথেষ্ট সহজ থাকে, কিন্তু বেস্ট অ্যান্সারে আমি বারবারই ফোকাস করি, বেস্ট অ্যান্সারে যদি আপনার একটা ভুল হয়, একটাই মাইনাস, তাই না? ওখানে একটাই কিন্তু আপনার কাটিং হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওখানে মার্ক পাচ্ছেন না। তো সেই এখানে দেখেন আপনি মোটামুটি দাগাইতে পারলেও এখান থেকে আপনার নাম্বার আসার সম্ভাবনা থাকে, এই জন্য বেস্ট অ্যান্সার ভালোভাবে পড়লে একই সাথে কিন্তু এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং মোটামুটি বিগত প্রশ্নগুলো যদি আপনি ঠিকঠাকভাবে এগুলো কাভার করেন, তাও দেখবেন যে আপনার অনেকটা কাভার এমনিতে হয়ে গেছে, এবং বেস্ট অ্যান্সার পড়লে অর্থাৎ টপিক ধরে পড়লে এগুলো তো কোনো সমস্যাই থাকবে না। আসেন আমরা পরের প্রশ্নটা একটু দেখি, পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা হচ্ছে কজেস অফ এসটিডিস। দেখেন এই যে হচ্ছে কারণগুলা কি এসটিডি এর, হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণগুলা কি কি এর মধ্যে, দেখেন কোনগুলোর কারণে কি কি হয়ে থাকে। এখানে বলছে সিফিলিস, হেপাটাইটিস বি ভাইরাস, স্টেফাইলোকক্কাস, গনোরিয়া, আর হচ্ছে কি সার্কোপ্টিক, দেখেন সার্কোপ্টিক হচ্ছে স্ক্যাবিস, ঠিক আছে? একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। এই প্রশ্নগুলা বিগত প্রশ্ন পড়া ফরজ, আমি বারবারই বলছি আপনাদের বিগত যে প্রশ্নগুলো আসছে এগুলো পড়া একদম ফরজ, অবশ্যই বিগত প্রশ্নগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে রাখবেন। প্রত্যেকে 21-এর একটু অ্যান্সার করে ফেলেন। 21 অ্যান্সার কি হবে, সবাই এভাবে দিয়ে একটু অ্যান্সারটা করে ফেলেন। 21-এর উত্তরটা কি হবে? তাহলে এসটিডিস কোনগুলো আছে, কজেস অফ এসটিডি, কোনগুলোর কারণে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে? দিয়েছেন ACD। আচ্ছা আমরা সব উত্তরগুলাই নিব, যারা যারা উত্তর দিবেন লাস্টে যে আমরা একবারে দেখে নিব। একজন দিয়েছেন হচ্ছে সুমন, দিয়েছেন A, দিয়েছেন B, দিয়েছেন এবং D দিয়েছেন, A, B এবং D। আচ্ছা এরপরে হচ্ছে আনিসা হক দিয়েছেন A দিয়েছেন, C দিয়েছেন অ্যান্ড D দিয়েছেন। এখন এই দুইটা আপনারা অপশন ইতিমধ্যেই দিয়েছেন, আমরা একটু বাকিগুলো দেখে নিই। আচ্ছা A আর D পাচ্ছি আমরা এখনও, শুধু A আর D যেহেতু ওর মধ্যে আছে। অনুরোধা দিয়েছেন হচ্ছে
ও আচ্ছা, অধরা আরোহী দিয়েছেন এ এবং ডি দিয়েছেন দুইটা, ধ্রুব তারা দিয়েছেন এডি, এডি ওর মধ্যে আছেই, এ বি ডি দিয়েছেন নিমপাতা, এ বি ডি অলরেডি আমরা পেয়েছি। তাহলে বাকিগুলো আমরা একটু এখন দেখবো, ঠিক আছে, কোনগুলো কোনগুলো সঠিক। আমরা প্রত্যেকে জানি সিফিলিস হচ্ছে কি, এটা হচ্ছে একটা এসটিডি, তাই না? এরপর হচ্ছে হেপাটাইটিস বিও কিন্তু এসটিডির কারণে হতে পারে। মানে কিসের কারণে দেখেন, এই যে কজেস অফ এসটিডি, এসটিডির কারণগুলো কি কি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তাহলে কোনগুলা, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এগুলো কিন্তু একবারে কমন, আমরা প্রত্যেকেই জানি, তাই না? স্টোফাইলোকক্কাস তো না। এরপরে দেখেন কি বলছে, যে এই যে সার্কোপটিক স্ক্যাবিস, এটা কিন্তু হচ্ছে আপনার স্কিন ইনফেকশন, তাই না? তো এটা কিন্তু সচরাচর যে এসটিডির মধ্যে পড়বে না। এখন এইগুলো যখন আপনারা পড়বেন, আপনাদের কাছে যে কোনো বই থাকতে পারে, কোনো সমস্যা নেই, বা আপনি যখন এগুলো একটু পড়বেন তখন একটা কাজ করবেন, এই যে এসটিডি এর যেগুলো আছে না, এইটা মাইক্রোবায়োলজির মধ্যে আপনারা পেয়ে যাবেন। মানে আমাদের বইটা যাদের কাছে আছে 318 পেজে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কোনগুলো পড়বেন আপনারা এখান থেকে। এটা আপনাদের একদম পড়া ফরজ ছিল, আমরা যখন এই ক্লাস শুরু করেছি মাইক্রোবায়োলজি শেষের দিকে, হয়তো আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনারা এই যে এসটিডির যেগুলো আছে, এগুলো কিন্তু পড়া খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এখানে এই যে এসটিডির যেগুলো আপনারা দেখবেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে গনোরিয়া, সিফিলিস, তারপর হচ্ছে এই যে জেনাইটাল হার্পিস, হ্যাঁ, ভ্যাজাইনিটিস, এলজিবি, এরপর হচ্ছে এখানে ভ্যাজাইনাইটিস আছে, এরপর হচ্ছে হেপাটাইটিস বি, এখানে জেনাইটাল অ্যান্ড অ্যানাল ওয়ার্ডস, ঠিক আছে, এইডস। এই যে আপনার একসাথে এসটিডিগুলো, এগুলো প্রয়োজনে আপনারা লিখবেন, লিখে এগুলো সুন্দর করে মুখস্থ রাখবেন, তাহলে এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে যারা দিয়েছেন এ, বি এবং ডি, তাহলে এ, বি এবং ডি এই অপশনটা যারা দিয়েছিলেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এখন ফর এক্সাম্পল দেখেন, এই প্রশ্নটাই আপনি কত পাবেন, যারা দিয়েছেন হচ্ছে এ, সি, ডি। হ্যাঁ, দেখেন তাহলে এখানে যদি আমরা অপশনগুলো দেখি, এটা ছিল ট্রু, এটা ট্রু এবং এটা ট্রু, এটা ফলস আর এটা ফলস। এখন যিনি দিয়েছেন এ দিয়েছেন ট্রু, ভেরি গুড, আপনি এ দিয়েছেন ট্রু, সি দিয়েছেন ট্রু, কিন্তু এটা ছিল ফলস, আর এটা হচ্ছে আপনি ফলস দিচ্ছেন। এরপরে আপনি ডি দিচ্ছেন হচ্ছে ট্রু দিচ্ছেন, এই হচ্ছে ফলস দিচ্ছেন। তাহলে আপনি এখন এখানে কত পাবেন দেখেন, এখানে আপনি এখন কত পাবেন একটু লক্ষ্য করেন, ট্রু, তাহলে এখানে হচ্ছে আপনার 0.2, তাই তো, প্লাস এখানে আপনি এটা আপনার কাটিং গেছে, ওটা বাদ গেছে, এখানে ফলস ছিল, আপনি ট্রু দিচ্ছেন, এটাও কিন্তু বাদ গেছে, ট্রু, তাহলে এখানে কিন্তু আরও একটা 0.2 পাচ্ছেন, আর ফলস এখানে দেখেন আরও একটা 0.2 পাচ্ছেন। মানে আপনি যদি এমনিতেও দেন, একটু মোটামুটি যে আপনার আইডিয়া আছে সেগুলোর উপরে বেস করে দেখেন, আপনি এন অ্যাভারেজে প্রায় প্রত্যেকটাই 0.6 করে পাচ্ছেন। অর্ধেক পাইলেও তো 50-এর, মানে 0.2, মানে এখানে 0.5 করে পাইলেও তো হচ্ছে আপনার 25 থাকবে এখানে ট্রু ফলস। তো এই জন্য আমি বলছি আপনারা অবশ্যই বেস্ট অ্যান্সারগুলোতে একটু বেশি করে ফোকাস দিবেন। এগুলো যখন আপনি শুধুমাত্র কজেস অফ এসটিডিজগুলো আপনি পড়বেন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো যখন আপনি পড়ে ফেলবেন বেস্ট অ্যান্সারে, তখন কিন্তু এটা ট্রু ফলস আসলেও আপনি অ্যান্সার করতে পারবেন। সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে 22 নম্বর কোশ্চেন, কমপ্লিকেশন অফ নেগলেক্টিং মাউথ কেয়ার। যদি আপনি মাউথ কেয়ার নেগলেক্ট করেন, অর্থাৎ অ্যাভয়েড করেন, আপনি যদি ঠিকঠাকভাবে না করেন, এটাকে যদি এড়িয়ে চলেন, মাউথ কেয়ারটা ঠিকঠাকভাবে না করেন, তাহলে আপনার কোন কমপ্লিকেশন, কোন জটিলতাগুলো দেখা দিতে পারে, একটু কমেন্ট করে জানান। প্রত্যেকে একটু ঝটপট কমেন্ট করে জানান। এটা হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনের উত্তরটা কে কি দিচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। কি বলছে দেখেন, এখানে হচ্ছে গ্লোসাইটিস, এরপর হচ্ছে ফেলভাইটিস, এখানে হচ্ছে জেনজিভাইটিস, আর একটা হচ্ছে স্টোমাটাইটিস, আর একটা হচ্ছে কি ফেরিংজাইটিস। কোনটা হবে উত্তর? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকেই দ্রুত অ্যান্সার করে ফেলেন, এর সঠিক উত্তরটা কি হবে। আচ্ছা, অধরা দিয়েছেন হচ্ছে এসিডি, আমরা এখান থেকে এ দিয়েছেন, সি দিয়েছেন এবং ডি দিয়েছেন। আচ্ছা, এসিডি দিয়েছেন হচ্ছে তন্নিরাই তাপসী। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। আমরা আপনাদের অ্যান্সারগুলো নিয়ে তারপর ওখান থেকে আমরা অল্প কয়েকটা অ্যান্সার নিব, এই জন্য একটু দ্রুত অ্যান্সার করবেন, দেখি কারা দ্রুত অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, তন্নি দিয়েছেন এসিডি দিয়েছেন, সুমন দিয়েছেন এসিডিই দিয়েছেন, এসিডিই। আমরা আরও একটা পেলাম এ, সি, ডি এবং ই, একই সাথে কিন্তু আমরা 4টা অপশন পেলাম, এসিডি। তাসলিমা ইয়াসমিন দিয়েছেন এসিডি। আচ্ছা, আপনি আমি সিম্পলভাবে যদি আপনাকে একটু বলি যে কোন ইনফ্লামেশনগুলো এখানে হতে পারে, দেখেন এখানে হচ্ছে আপনার গ্লোসিস্টিস, এটা কি হবে, এই যে হচ্ছে গ্লোসাইটিসের কারণে আপনার যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে আপনার জিভে ঘা হতে পারে, জিভের ইনফ্লামেশন হতে পারে। তাহলে আপনি যদি ঠিকঠাকভাবে মাউথ কেয়ার না করেন, মাউথ ওয়াশ না করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু এটা জিহ্বায় আপনার প্রদাহ হতে পারে, তাই না? ফেলভাইটিসটা কি,
এটা হচ্ছে আপনার ভেইনটা যখন ইনফ্লামেশন হবে, অর্থাৎ কি এটা যখন ওই যে আপনার ভেইন যদি কগলেন্ট হয়ে যায়, তাই না, যখন ওই যে বিশেষ করে ক্যানুলা করার পরে অনেক সময় এই প্রবণতাটা দেখা দেয়, বা আদার্স অনেক আপনারা কারণ দেখবেন ফেলভাইটিসের, এটা ভেইনের সাথে সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে আমাদের মাউথ ওয়াশের সাথে যাচ্ছে না, এটা আমরা বাদ দিচ্ছি, তাই না। এরপর দেখেন কি বলছে, এই যে জেনজিভাইটিস, অর্থাৎ আপনার কি হতে পারে, আপনার হচ্ছে মাড়িতে ইনফ্লামেশন হতে পারে, প্রদাহ হতে পারে ডেফিনেটলি। তাহলে মাউথ ওয়াশ যদি আমরা মাউথ কেয়ার না করি, তাহলে এটাও তো অবশ্য মাড়ি প্রদাহের সাথে সম্পর্কিত। এস্টোমাটাইটিস পরীক্ষাতে আসে কিন্তু অনেক সময় প্রশ্নটা, সেটা হচ্ছে কি আমাদের এই যে মুখের মধ্যে যে এখানে এইগুলো আছে, এই লাইনিংগুলোতে যখন ইনফ্লামেশন হবে, তো আপনি যখন দেখবেন এটাতে খুব বেশি হয়, যদি আপনি মাউথ কেয়ারটা না করেন, তাহলে ওইখানের প্রদাহটা তৈরি হতে পারে, তাহলে এটাও কিন্তু হবে। ফেনিংজাইটিস অর্থাৎ কি আপনার গলায় ব্যথা হবে, তারপরে কোনো কিছু গিলতে অসুবিধা হবে, এই প্রবলেমটাও কিন্তু আপনার অবশ্যই দেখা দিবে। তাহলে যারা আপনারা উত্তর দিয়েছেন এসিডিই, হ্যাঁ এই অপশনটা কিন্তু যে দিয়েছেন, অর্থাৎ মেবি সুমন দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এসিডি দিয়েছেন অনেকে, এসিডি দিয়েছেন, এসিডিই দিয়েছেন, ফারজানা, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, এবং অনেকেই এসি এবং ডি তিনটার মধ্যেই কিন্তু আটকে গেছেন, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখবেন এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আবার রিপিট হয়। আর প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিয়ে ডান লিখে দিবেন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিন। আমরা কিন্তু প্রিভিয়াস সমস্ত কোশ্চেন অলমোস্ট আমরা সলভ করে দিয়েছি, বিগত সব প্রশ্নগুলো একটা সিরিয়াল করে প্লেলিস্ট করা আছে ইউটিউবে, ওখানে সব, অর্থাৎ আপনি একদম বিগত সমস্ত প্রশ্নের সলিউশন পাবেন। আর সেপ্টেম্বরের বাকি ছিল আর শুধুমাত্র এইটুকু, মানে 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে, পোস্ট বেসিকের প্রশ্ন সলভিং হয়ে গেছে, শুধুমাত্র এই অল্প কয়েকটা প্রশ্ন আর বাকি ছিল, এটা আমরা আজকে শেষ করে দিচ্ছি। এরপরে আমরা টপিক ধরে বেশ কয়েকটা টপিকও আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে হচ্ছে যারা এসিডিই দিয়েছেন তারা কিন্তু সঠিক দিয়েছেন উত্তর, হ্যাঁ 23 নম্বর প্রশ্ন আমরা একটু চলে আসি, কি বলছে, হাই রিস্ক বেবি সার। এখানে হাই রিস্ক বেবির ক্ষেত্রে হাই রিস্ক কন্ডিশনগুলো কী কী হতে পারে, দেখেন এই যে কোন কোন জায়গাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হাই রিস্ক বেবির হচ্ছে সাইনগুলো কী কী দেখবো আমরা। দেখেন এখানে কি বলছে, যে বার্থ ওয়েট লেস দেন যদি হচ্ছে 2.5 নিচে হয়, হ্যাঁ দেখেন এখানে যদি হচ্ছে তার জন্মের সময় ওজনটা যদি 2.5 কেজির নিচে হয়, তাহলে সেটা সমস্যা কি না আপনি আইডেন্টিফাই করবেন। এরপর কি হচ্ছে, বার্থ ওয়েট মোর দেন 2.5 কেজি, 2.5 কেজি অর্থাৎ 2500 গ্রামের বেশি হলে সেটা ভালো নাকি খারাপ, সেটা হাই রিস্কে থাকবে কিনা এই বেবি। আর্টিফিশিয়াল ফিডিং বেবি, যে বেবিকে হচ্ছে আর্টিফিশিয়াল ফিডিং করানো হচ্ছে, অর্থাৎ এখানে সে মায়ের হচ্ছে দুধ পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তাকে আর্টিফিশিয়াল সাপ্লিমেন্টারি ফুড, অর্থাৎ অন্য খাদ্য তখন তাকে খাওয়াতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে সে হাই রিস্কে আছে কিনা। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বেবিস, এই যে হচ্ছে বেবিকে যদি আপনি এই যে এক্সক্লুসিভ যদি ব্রেস্ট ফিডিং করান, অর্থাৎ জন্মের পরপরই মায়ের যে দুধ পান করানো হয় 6 মাস পর্যন্ত, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার বেবির জন্য সেটা ক্ষতিকারক কিনা, বা সে হাই রিস্কে থাকবে কিনা। আর একটা হচ্ছে ওয়েট বিলো 70% অফ এক্সপেক্টেড ওয়েট, অর্থাৎ আপনার এক্সপেক্টেড ওয়েট ছিল 2.5 থেকে 4 কেজি পর্যন্ত, তো আপনার দেখা যাচ্ছে যে এইটা মানে 2.5 ছিল আপনার অলরেডি 2.5 কেজি, তো তার থেকে আপনি 70% কমে যাচ্ছে, দ্যাটস মিনস সেটা হচ্ছে এক্সট্রিম লো বার্থ ওয়েট চলে যাবে, তাই না। তো সেটা এই ক্ষেত্রে আবার বেবি হচ্ছে হাই রিস্কে থাকবে কিনা। আনিশা হক ডান লিখে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে শেয়ার কেউ করতে চায় না, কারণ শেয়ার করলে অন্যরা উপকৃত হয়, আর আমরা আল্লাহর হস্তে অন্যকে উপকার একদমই করতে চাই না। ইটস এ নেচার, এটা আসলে কিছু না, আহামরি সমস্যাও না। আবার অনেকেই শেয়ার করে দেন যাতে করে অন্যরা উপকৃত হতে পারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে, কারণ ইউ আর দ্য ডিফারেন্স, হ্যাঁ আপনি সম্পূর্ণভাবে আপনি ডিফারেন্ট এই সমস্ত যারা আছে তাদের ভিতরে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, এখানে অনেকেই উত্তরটা দিয়েছেন, 23-এর উত্তরগুলো আমরা একটু নেব, সেটা হচ্ছে এ দিয়েছেন, সি দিয়েছেন এবং ই দিয়েছেন। আচ্ছা, এসি, আরও একটা উত্তর পেলাম সামিয়ার থেকে, হচ্ছে এ সি আর হচ্ছে ডি। আচ্ছা, এখানে হচ্ছে মনসরি হিমব্রোম, আপনি দিয়েছেন এসিডি, এটা দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে এসি এবং এসিডি, এই দুইটার মধ্যে, তাহলে এখানে বলছে হাই রিস্কে থাকবে কোন বেবিটা, বলেন তো এর মধ্যে হাই রিস্কে থাকবে কোন বেবিটা। প্রথমত যদি তার বাচ্চার ওজন যদি 2.5-এর নিচে হয়, অর্থাৎ সে কিন্তু লো বার্থ ওয়েটে যাবে, তাহলে লো বার্থ ওয়েটের বেবি ডেফিনেটলি সে কিন্তু হচ্ছে এখানে হাই রিস্কে থাকবে, তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কিন্তু দেখা দিতে পারে, তো এটা হচ্ছে সঠিক, তাই না। এরপরে বলছে বার্থ ওয়েট মোর দ্যান 2.5 কেজির বেশি হলো, তো তাহলে নর্মাল ওয়েট, তাহলে এটা তো মানে হাই রিস্কে থাকবে না, বাদ যাচ্ছে। আর্টিফিশিয়াল ফিডিং বেবি, যদি আপনি আর্টিফিশিয়াল ফিডিং করান বাচ্চাকে, তাহলে সেই ক্ষেত্রে কী হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু তার হচ্ছে আপনার এই যে খাদ্য প্রবলেম, হ্যাঁ বিশেষ করে তার কিন্তু ডায়রিয়া হতে পারে,
বা অন্য অন্য ইনফেকশন কিন্তু তার হতে পারে, বা অন্য অন্য ইমিউনিটি সাপ্রেশন হতে পারে, অর্থাৎ ইমিউনিটির কোনো ধরনের কিন্তু সমস্যা তার দেখা দিতে পারে। এগুলো কিন্তু হতে পারে আর্টিফিশিয়াল যদি ফিডিং করানো হয় বাচ্চাকে। এই জন্য কিন্তু এটা হচ্ছে সেই ক্ষেত্রে কী থাকবে, রিক্সে থাকবে, তাই না? এরপর হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বেবিস। ব্রেস্ট ফিডিং তো অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে বেবিকে, সে তো তাহলে অবশ্যই ভালো থাকবে, তাহলে এটা কিন্তু হাই রিক্সে যাচ্ছে না। আর এখানে তো এটা এক্সট্রিম লোবার তো এটা যাবে, তাহলে এটাও কিন্তু হচ্ছে কি হাই রিক্সে থাকবে। তাহলে যারা এ, সি এবং ই দিয়েছেন, অর্থাৎ এই অপশনটা যারা দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আর এক্সক্লুসিভ ডি যারা দিয়েছেন তারা দেখেন যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি আপনি বাচ্চাকে করান তাহলে সে কি রিক্সে থাকবে? অবশ্যই তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, এই সময় তো আর কোনো অন্য কোনো খাদ্য দেওয়া যাবে না বাচ্চাকে, তাই না? ওকে, ডান লিখে দিয়েছেন নিমপাতা, থ্যাংক ইউ সো মাচ। ফারিহা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করে দিয়েছেন। তাহলে এটার উত্তরটা আমরা কি পেলাম? এটার উত্তরটা পেলাম হচ্ছে আমরা এ, এরপরে হচ্ছে সি, এরপরে হচ্ছে ই। ঠিক আছে, এ সি উত্তর ছিল এটা। 24 নম্বর প্রশ্ন কি বলছে? মেথড অফ ওপেন রিডাকশন। ঠিক আছে, আচ্ছা এটার একটু অ্যান্সার করেন যে মেথড অফ ওপেন রিডাকশন। আচ্ছা, ওপেন রিডাকশন বলতে কি বোঝানো হয়? যেখানে হচ্ছে সার্জারির মাধ্যমে কোনো ফ্র্যাকচার বা ডিফর্মিটিকে সেটাকে হচ্ছে কি করা হয়, কারেকশন করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন রিডাকশন। তাহলে এখানে কি কোনো ওপেন রিডাকশনের পদ্ধতি আছে? দেখেন, স্কিন ট্র্যাকশন বলছে, ডিপ ট্র্যাকশন বলছে, এখানে সুপার ট্র্যাকশন বলছে, স্কেলেটাল ট্র্যাকশন বলছে, আর একটা হচ্ছে পেলভিক ট্র্যাকশন বলছে। আপনারা একটু এই প্রশ্নটার উত্তর করেন, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ। প্রত্যেকে ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। জান্নাতুল ফেরদৌস ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসগুলো আপনি একবার শুধুমাত্র লাইভে ক্লাস করবেন, এগুলো আর আপনার অতিরিক্ত করে পড়া লাগবে না, দেখবেন আপনার ক্লিয়ার হয়ে গেছে। এগুলো নিয়ে সমস্যাও কোনো থাকবে না, পরীক্ষাতে আসলে এগুলো অ্যান্সার করতে পারবেন। 24-এর অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, একটু দ্রুত দ্রুত অ্যান্সার করবেন। আর যারা শুধুমাত্র এসি লিখতেছেন, শুধুমাত্র নাম্বারিং না করে, মানে কত নাম্বার প্রশ্নের উত্তর করছেন এটা না করে যারা শুধু অপশনগুলো লিখে দিচ্ছেন, এটা কিন্তু বোঝা যায় না যে আপনি কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই জন্য প্রত্যেকেই অবশ্যই একটু কষ্ট করে প্রশ্ন নাম্বারটা লিখবেন। প্রত্যেকে একটু ঝটপট এটার অ্যান্সার করে ফেলেন। মেথড অফ ওপেন রিডাকশন। আর ওপেন রিডাকশনের মেথডটা কী কী? আচ্ছা, 24-এ দিয়েছেন হচ্ছে এ, ডি, ই দিয়েছেন, এ দিয়েছেন, আচ্ছা ডি দিয়েছেন এবং ই দিয়েছেন। ঠিক আছে, ভেরি গুড। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। কাজল আগারওয়াল দিয়েছেন হচ্ছে এডি, সুমন দিয়েছেন, এটা একটু বুঝাই দেন, কোনোটি তো হবে না মনে হয়। আচ্ছা, তাহলে এখানে একটা মজার বিষয় দেখেন, প্রশ্নটার মধ্যেই একটু ভুল আছে। হ্যাঁ, এখানে এরকম থাকতে পারো ওপেন রিডাকশন প্রশ্নটা না এসে, যেহেতু এখানে অপশানগুলো যদি এরকম থাকে তাহলে কোশ্চেনটা একটু চেঞ্জ হওয়ার উচিত ছিল। এখানে মেথড অফ, এখানে থাকতে হতো কি ট্র্যাকশন, মেথড অফ ট্র্যাকশন দিলে তখন এটা ঠিক থাকতো। ঠিক আছে, দেখেন এখানে যদি এরকম থাকতো ওপেন রিডাকশন না দিয়ে মেথড অফ ট্র্যাকশন, তখন কিন্তু এই প্রশ্নটার উত্তরটা আপনারা যেটা দিচ্ছেন, যেমন আমরা কি করি হচ্ছে স্কিন ট্র্যাকশন দেওয়া হয়, এরপর স্কেলেটাল ট্র্যাকশন দেওয়া হয় এবং পেলভিক ট্র্যাকশন দেওয়া হয়, অর্থাৎ এই তিনটা পদ্ধতিতে কিন্তু ট্র্যাকশন দেওয়া হয়ে থাকে, তাই না? এখন দেখেন এখানে কিন্তু ডিপ ট্র্যাকশন বলে কিছু নাই, আর সুপার ট্র্যাকশন তো দেওয়া হয় না। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এখানে যদি প্রশ্নটা থাকতো যে মেথড অফ ট্র্যাকশন, তখন কিন্তু আমরা উত্তরটা এ, ডি এবং ই দিতে পারতাম। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, যদি এভাবে প্রশ্নটা থেকে থাকে, এভাবেই ছিল তো প্রশ্নটা এখানে এরকম না থেকে এরকম হতে পারতো যে মেথড অফ ট্র্যাকশনার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরগুলো বেছে নিতে পারতাম। কিন্তু এইভাবে যেহেতু প্রশ্নটা আছে যে ওপেন রিডাকশনের মধ্যে, তাহলে কি করতে হবে? এর প্রসেসটা হচ্ছে কি, যে টোটালি সার্জারির মাধ্যমে যখন হচ্ছে আপনার ডিফর্মিটিসটাকে কম এখানে কারেকশন করা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে উত্তরটা আসলে নেই। তো প্রশ্নটা যদি এরকম হয় মেথড অফ ট্র্যাকশন, তখন কিন্তু আপনি উত্তর দিতে পারতেন এই যে আপনার ট্র্যাকশনের যে পদ্ধতিগুলো আছে সেগুলো। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে আসি। 25 নম্বর প্রশ্ন বলছে রেসপন্সিবিলিটিস অফ এ ওয়ার্ড ইনচার্জ নার্স আর। একজন ওয়ার্ড ইনচার্জ যিনি আছেন ওনার দায়িত্বগুলো কি কি? এখানে বলছে দেখেন, মনিটরিং অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ, অর্থাৎ কোনগুলোকে হচ্ছে পর্যবেক্ষণ করা, যারা ভর্তি হচ্ছে এবং যারা ছাড়পত্র পাচ্ছে অর্থাৎ ডিসচার্জ হচ্ছে তাদেরকে পর্যবেক্ষণে রাখা। 2 নম্বর বলছে কি প্রেসক্রাইবিং মেডিকেশন কি উনি প্রেসক্রাইব করবেন ওয়ার্ড ইনচার্জ। আচ্ছা, ডেলিগেশন নার্সিং ডিউটিস, অর্থাৎ নার্সিংদের যে দায়িত্বগুলো আছে এবং তাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো কি করা, ভাগ করে দেওয়া, ডেলিগেট করা, অর্থাৎ যারা ওনার আন্ডারে থাকবে সবার মধ্যে হচ্ছে ভাগ করে দিবেন কিনা।
অ্যাকাউন্টিং স্যালারি, এখানে কি বলছে অ্যাকাউন্টিং স্যালারির ওয়েজেস, অর্থাৎ এখানে হচ্ছে যে তাদের বেতন এবং এখানে হচ্ছে আপনার মেনটেনেন্সের জন্য যে খরচ, অর্থাৎ এখানে বেতন এবং খরচগুলো সবগুলো কি করবেন উনি হচ্ছে হিসাব রাখবেন, এটা কি অড ইনচার্জ হিসাব রাখে কিনা। এরপরে কি বলছে ওভারসিং দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ মেডিকেশন, কি বলছে যে কোনগুলো হচ্ছে সাপ্লাইয়ের প্রয়োজন অথবা কোনগুলোর ডিমান্ড অর্থাৎ চাহিদা আছে এই ওষুধগুলোর উপরে কি তদারকি করা, কোনগুলো প্রয়োজন হবে, হ্যাঁ সাপ্লাইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরে হচ্ছে যেগুলো চাহিদা আছে সেগুলো ঠিকঠাকভাবে কোন ওষুধগুলোর চাহিদা আছে সেগুলো পর্যবেক্ষণ করা, এই তদারকিগুলো করা অড ইনচার্জের কাজ কিনা। তাহলে এখানে কোন কোন কাজগুলো আপনি দিবেন, এবং এই ধরনের প্রশ্নগুলো আসলে আপনি মিনিমাম এগুলোর মধ্যে থেকে আপনি সঠিক এবং ভুল কয়েকটা প্রশ্ন আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন। 25-এর উত্তরগুলো আমরা একটু নিব। জান্নাতুল আয়েশা দিয়েছেন হচ্ছে এসি দিয়েছেন, এসি এবং ই আমরা তিনটা পেয়েছি। এসি দিয়েছেন প্রত্যেকেই, জান্নাতুল দিয়েছেন, সুমন দিয়েছেন, তাসলিমা দিয়েছেন। ওয়েল, তাহলে আমরা এখানে মজার একটা বিষয় দেখেন, প্রেসক্রাইবিং করা হচ্ছে কোনো নার্সের কাজ না, এটা হচ্ছে ডেফিনেটলি এটা ফিজিশিয়ানের কাজ, তাই না? তাহলে এটা প্রথমত বাদ যাচ্ছে। আর এই যে একটা বাদ যাচ্ছে দেখেন অ্যাকাউন্টিং স্যালারি অ্যান্ড ওয়েজেস, এখানে হচ্ছে তো উনি তো আর হিসাব রাখবে না বেতনের, তাই না? এটা তো ওনার দায়িত্ব না। তাহলে এই দুইটা কিন্তু আপনি প্রথমে বাদ দিতে পারবেন। এইবার দেখেন কারা ভর্তি হচ্ছে কারা ডিসচার্জ যাচ্ছে সেগুলো তো উনি অবশ্যই মনিটর করবেন অড ইনচার্জ। এরপর হচ্ছে কাজগুলো তো সবার মধ্যে ভাগ করে দিবেন, তাই না? আরেকটা হচ্ছে কোনগুলোর প্রয়োজন ডিমান্ড আছে, কোন ওষুধগুলো সাপ্লাই হচ্ছে না হচ্ছে এগুলো তদারকি উনিই করবেন। তাহলে কিন্তু এই তিনটা সঠিক হচ্ছে। তাহলে আপনি যদি এইভাবেও নির্ণয় করেন, বাদ দিয়ে বাকিগুলোও ট্রু দিয়ে দেন, তারপরে এখান থেকে কিন্তু আপনি উত্তরগুলো বের করতে পারবেন। এই জন্য ট্রু ফলসের যে প্রশ্নটা আপনি বুঝবেন না বা ধরেন পড়েন নাই এমন, এগুলো তো কমন কোশ্চেন, যদি এমন কোনো প্রশ্ন আসে চেষ্টা করবেন ওর মধ্যে থেকে ফলসগুলো মানে বাদ দেওয়ার আগেই, যেটা আপনি বুঝতে পারছেন যে এখানে একটা যেমন আপনি বুঝতে পারছেন তাহলে এটা আপনি আগে কাটিং করে দেন। এরপরে ধরেন বাকিগুলো আর বুঝতেই পারেন নাই, তাহলে বাকিগুলো আপনি সব ট্রু দিয়ে দেন। আমরা তো বুঝতে পারছেন, দ্যাটস মিন নট দ্যাট যে আপনি আন্দাজে সব ট্রু দিবেন বা আন্দাজে সব ফল দিবেন, এইটা কিন্তু না, ফলস দিবেন। এখানে কি করবেন আপনি এটা বুঝতে পারছেন যে এটা ফলস, তাহলে আপনি বাকিগুলো ট্রু দেন, যেগুলো আপনি তার মধ্যে এখানেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তার মানে এইটাও যদি করেন আপনি এরকমভাবে, তারপরে 0.8 করে আপনি পাবেন, দেখেন প্রত্যেকটাতে আপনি এরকম পাইতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের এ, সি এবং ই, ঠিক আছে? ওটা হচ্ছে একবারে যখন না পারবো সেটার মানে সিস্টেম, আরও অনেক সিস্টেম আছে আসলে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে এটার উত্তর হচ্ছে কি এসি, ওগুলো তো আর পাবলিকলি আলোচনা করা যাবে না, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে 26 নাম্বার কি বলছে দেখেন, নন কমিউনিকেবল ডিজিজ ইন বাংলাদেশ, আর অর্থাৎ কোনগুলো হচ্ছে কমিউনিকেবল না। তো এই প্রশ্নগুলা মানে এই প্রশ্নটা অন কাইন্ড অফ জাতীয় একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার পাবেন পরীক্ষাতে। রাসেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কেমন আছেন? ওকে, 24-25 আমরা 26-এ চলে এসেছি। 26-এর অ্যান্সারটা করে ফেলেন যে নন কমিউনিকেবল ডিজিজ ইন বাংলাদেশ। আর এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে, এটা একটা জাতীয় প্রশ্ন এবং এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরীক্ষাতে আসছে। একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট, এটা সঠিক উত্তরটা কি হবে? নন কমিউনিকেবল ডিজিজ কোনগুলা? আচ্ছা, বি, সি, ই দিয়েছেন, বি দিয়েছেন, সি দিয়েছেন এবং ই দিয়েছেন, বি, সি এবং ই দিয়েছেন। ফারিয়া দিয়েছেন বি, সি দিয়েছেন, আয়েশা মল্লিকা, আশা দিয়েছেন বি, সি। আমরা অল্প কয়েকজনের অ্যান্সার নিব, তো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, বি, সি দিয়েছেন, হ্যাঁ ম্যাক্সিমামই। তাহলে ম্যালেরিয়া এটা কমিউনিকেবল, তাহলে এখানে বলছে আমার নন কমিউনিকেবল কোনটি, তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে। ডায়াবেটিক মেলিটাস এটা হচ্ছে কি, এটা কিন্তু নন কমিউনিকেবল, তাই না? একজন থেকে একজনের মধ্যে ছড়ায় না, তাহলে এটা সঠিক। ক্যান্সারকে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না, তাহলে এটাও কিন্তু সঠিক। টিউবারক্লোসিস কিন্তু এটা হচ্ছে এয়ারবর্ন, তাই না? তাহলে একজনের মধ্যে থেকে একজনের মধ্যে ছড়ায়, তাহলে এটা হচ্ছে না। স্ট্রোক কিন্তু এটা হচ্ছে কমিউনিকেবল না, তাহলে সেক্ষেত্রে আমাদের নন কমিউনিকেবল কোনগুলো? এই যে হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাস, এরপর হচ্ছে ক্যান্সার অর্থাৎ ডিএম, ক্যান্সার অ্যান্ড স্ট্রোক, ঠিক আছে? আপনারা যারা উত্তর দিয়েছেন বি, সি এবং ই তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ এই অ্যান্সারটা সঠিক। তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি 1 করেই পাবেন, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার জন্য 1 করেই পাবেন। আচ্ছা ইব্রাহিম, আপনি মনে হয় ফোনও দিচ্ছেন, আবার অনেকবার কমেন্ট করছেন ভর্তির জন্য আমাদের প্রসেসিংটা হচ্ছে পেজেই দেওয়া আছে, এবং ভর্তির ডিটেইলসটাও দেখেন, আপনি অনেকবার মেসেজ করেছেন, ওখানে আপনারও কিন্তু আছে, হ্যাঁ ওখানে কিন্তু আপনার ভর্তি ডিটেইলসটা চলে গেছে অলরেডি। তারপরেও আমি আরেকবার করে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে ভর্তি হতে পারেন। ওকে,
এরপরের প্রশ্নে চলে আসি আমরা। 27 নম্বর কোশ্চেন কি বলছে যে এখানে হচ্ছে রিসার্চ মেথোডোলজি ইনক্লুড, রিসার্চ মেথোডোলজির মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলা, রিসার্চ মেথোডোলজির মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলা, ডাটা কালেকশন করবেন কিনা, লিটারেচার রিভিউ করবেন কিনা, ফ্রেমওয়ার্ক ফর্মুলেশন করবেন কিনা, অর্থাৎ একটা টোটাল ফ্রেমওয়ার্ক আপনি মেক করবেন কিনা, হচ্ছে আপনার সেটা রিসার্চের মধ্যে পড়বে কিনা, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং প্রসিডিউর তো মাস্ট, তাই না? এরপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস। দেখেন তো এখানে কোনগুলো হচ্ছে আপনার এই যে রিসার্চ মেথোডোলজির অন্তর্ভুক্ত কোনগুলা, একটু কমেন্ট করেন। অনেকেই প্রশ্ন করেন না যে ভাইয়া যদি হচ্ছে সবগুলা ট্রু দিই তাহলে সেই ক্ষেত্রে নাম্বার পাবো কি না, অনেকে এই প্রশ্নটা করেন। তাহলে এই প্রশ্নটা দিয়ে আমরা ওই প্রশ্নের সমাধানটা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে, যে রিসার্চ মেথোডোলজির মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলা। শাহনাজ দিয়েছেন হচ্ছে ABD ACD, বিভিন্ন রকম উত্তর আমরা পাচ্ছি। ABD পেয়েছি, A পেয়েছি, B পেয়েছি, D পেয়েছি, A পেয়েছি, C পেয়েছি, D পেয়েছি, ABCDE পেয়েছি, সবগুলাই পাচ্ছি, মানে 3 ধরনের উত্তরই কিন্তু পেয়ে গেছি। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখেন রিসার্চ মেথোডোলজির মধ্যে অন্তর্ভুক্ত হবে অবশ্যই আপনার ডাটা কালেকশন করতে হবে। লিটারেচার রিভিউ না করলে আপনি তো রিসার্চ করতে পারবেন না, তাই না? এটাও তো অন্তরের মধ্যে অন্তর্ভুক্ত। একটা ফ্রেমওয়ার্ক থাকবে, ডেফিনেটলি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে আপনার। এরপরে স্যাম্পল এবং স্যাম্পলিং তো অবশ্যই প্রয়োজন, তাই না? আপনার একটা স্যাম্পল থাকবে এবং স্যাম্পলিং তো এগুলো করতে হবে। এরপরে আপনার ডাটাগুলো কিন্তু তথ্য অ্যানালাইসিস করা প্রয়োজন। তাহলে এখানে দেখেন সবগুলোই কিন্তু আপনার সঠিক। এখন যারা আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া আমরা যখন সবগুলাই যদি ট্রু দিই তাহলে আমরা মানে পাবো কিনা নাম্বার, এখন এই প্রশ্ন যারা করেন, আমি এর আগেও কিন্তু বলেছি আমার যদি উত্তর সবগুলোই ট্রু থাকে তা আমাকে একটু ট্রু দিতেই হবে। এখন যদি আমি সবগুলোই ট্রু দিই তাহলে কি এখানে প্রশ্ন করতে আমার নাম্বার কাটবে? এখানে কি নাম্বার কাটবে? কোনোভাবেই কিন্তু না। আপনার এটা সম্পূর্ণ দেখা হয় হচ্ছে কি ওএমআর মেশিনে। ওএমআর মেশিন কিন্তু আপনাকে এইটা বোঝে না এখানে সবগুলা ট্রু বা ও সবগুলা ফলস, এইগুলো কিন্তু বোঝার ক্ষমতা নেই। ওর মধ্যে কিছু কোড ইনপুট করা, ওইটাই ফিডব্যাক দিবে। দ্যাটস মিন ও যখন 27 নম্বর প্রশ্নটা দেখবে ওখানে দেখবে যে ট্রুর সাথে আপনার ট্রুটা মিল পড়ছে কিনা, অর্থাৎ ওখানে কিন্তু আগের থেকে ডাটা ইনপুট করা আছে যে আপনার এটার ক্ষেত্রে যে ট্রু দাগাইছে সে নাম্বার পাবে, এটার ক্ষেত্রে যে ট্রু দাগাইছে সে নাম্বার পাবে, এটার ক্ষেত্রে যে ট্রু দাগাইছে সে নাম্বার পাবে, এভাবে কিন্তু সে নাম্বার পাবে। ও এইটাই জানে। ও যখন দেখবে যে এগুলো সবই ট্রু ওর দাগানো আছে তখন ও 1 মার্ক এখানে দিয়ে দিবে। ও কিন্তু চেনে না যে আপনি সবগুলো ট্রু দিছেন নাকি সবগুলো ফলস দিছেন। এই জন্য আপনাদের এই সমস্ত যে প্রশ্নগুলো আছে যে সবগুলো যদি আমি ট্রু দিই, এখন দেখেন ফর এক্সাম্পল আমি ধরেন একটা অতটা ভালো স্টুডেন্ট না, তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমি পরের প্রশ্নটাই যদি আমরা আসি, ধরেন 28 নম্বর কোশ্চেনে যদি আসি, ধরেন 28 নম্বর এই যে হচ্ছে এখানে লোকিয়া। হ্যাঁ দেখেন লোকিয়া থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব আসে প্রত্যেকটা টাইপ সম্পর্কে, এর টাইপ সম্পর্কে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, কালার, ডিউরেশন, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো একদম ঠুটুস্থ রাখবেন, বিশেষ করে লোকিয়ার এটা। তো এখানে বলছে দেখেন টাইপগুলো কী কী লোকিয়ার, ঠিক আছে? এখানে কি বলছে হচ্ছে আলবা, তারপরে হচ্ছে আপনার এখানে কি বলছে দেখেন লিউকেরিয়া, এরপর হচ্ছে সেরোসা, আর একটা হচ্ছে কি মেনোরেজিয়া, আর একটা হচ্ছে রুব্রা। তাহলে এখান থেকে দেখেন, এখন ফর এক্সাম্পল ধরেন আমি একটা বাজে স্টুডেন্ট, আমার মনে হচ্ছে এখানে সবগুলা ট্রু, আমার মনে হচ্ছে না আমি এটাও হয়তো পড়ছি, এটাও মনে হচ্ছে ট্রু, এটাও মনে হচ্ছে ট্রু, এটাও মনে হচ্ছে ট্রু, এটাও মনে হচ্ছে ট্রু, হতেই পারে মনে আমার। কেননা ধরেন আমার কাছে মনে হচ্ছে যে আমি এগুলো সবগুলোই পড়ছি, তাহলে কি আমি ট্রু দিব না? এইটা মানে আপনি যদি সবগুলো ট্রু দেন, এখন আমার কোনো কারণে মনে হচ্ছে যে এগুলো সব ফলস, দেখেন আমার এগুলো সব মনে হচ্ছে যে এগুলো সবই ফলস। হ্যাঁ আমি পড়ছি সেই অনুযায়ী আমার মনে হচ্ছে সবই ফলস, আমি সবই ফলস দিব না। তো এখানে বিষয়টা এরকম না যে আপনি সবগুলো ট্রু দিলে আপনার ভুল হবে বা সবগুলো ফলস হলে আপনার ভুল হবে। মোট কথা আপনি যদি এখানে সবগুলো ট্রু দেন তাহলে আপনার ট্রু অনুযায়ী আপনি নাম্বার পাবেন, যদি সবগুলো ফলস দেন তো আপনি সব ফলস অনুযায়ী আপনার নাম্বার পাবেন। এখন চয়েস আপনার, আপনি দিবেন কিনা। এখন দেখা যাচ্ছে এলোকিয়া সম্পর্কে আপনারা সবাই পড়ছেন, অনেকে দিয়েছেন হচ্ছে AC আর একটা হচ্ছে ই, হ্যাঁ এখানে দিয়েছেন আলবা, এরপর হচ্ছে সেরোসা আর একটা হচ্ছে রুব্রা, তাই তো? এই 3টা হচ্ছে টাইপ। এবং বিশেষ করে এখান থেকে কিন্তু ডিউরেশনটা পরীক্ষাতে খুব আসে। আপনারা অবশ্যই এখানে যে ডিউরেশনগুলো আছে এগুলো ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে? এইটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং এখান থেকে আরও একটা কিন্তু প্রশ্ন আলাদা করে এসে থাকে, হ্যাঁ AC যারা দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এবং এখান থেকে আরও 2টা জিনিস কিন্তু দেখেন, এর টোটাল ডিউরেশনটা মনে রাখবেন যে এখানে হচ্ছে 1 থেকে 15, তাই না? টোটাল ডিউরেশনটা তো 5টা ভাগ করে দেবেন। রুব্রার ক্ষেত্রে হচ্ছে কি এটা প্রথম পেজে থাকে, অর্থাৎ 1 থেকে 5, অর্থাৎ এটা ডেলিভারি হওয়ার পরে যে হচ্ছে ওখান থেকে
যেটা বের হয় আর কি। তো এর মধ্যে হচ্ছে এটার কালারটা কেমন থাকে, এটা হচ্ছে রেড থাকে, অর্থাৎ ব্রাইট রেড থাকে, তাই না? এরপরে 5, তাহলে 4 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 4, তাহলে দেখেন এখানে 5 থেকে কোন পর্যন্ত যাবে, 9 পর্যন্ত ইয়েলো কালারটা থাকবে। আর এটা তাহলে কত যাবে, 10 থেকে 15। ডিউরেশনটা একটু মনে রাখবেন কোন সময় এটা বের হয়। এটার কালারটা থাকে হচ্ছে হোয়াইট, হোয়াইট, তাই তো? এই সময়, ডিউরেশন এবং একই সাথে হচ্ছে আপনারা এর কালার, এইগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? অনেক সময় কিন্তু এখানে পরীক্ষাতে সরাসরি এলো কি আর কোন টাইপের মধ্যে ডিউরেশনটা, এখানে ধরেন প্রশ্নের মধ্যে ডিউরেশনটা দেওয়া থাকলো যে 1 থেকে 4, এটা কোন টাইপের মধ্যে পড়বে, তখন কিন্তু আপনার আলাদা করে অ্যান্সার করতে হবে। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে হচ্ছে এটার উত্তরটা এসি, ঠিক আছে? সঠিক উত্তর দিয়েছেন সবাই। এখানে বলছে পলিউয়েন্টস অফ এয়ার, অর্থাৎ কি বায়ু দূষণ, কোনগুলোর কারণে বায়ু দূষণ হয়। এখন দেখেন বায়ু দূষণ কোনগুলোর কারণে হয়, এটার মধ্যে আপনার অক্সিজেন জীবনও কি বায়ু দূষণ করে? অক্সিজেন তো বায়ু দূষণ করবে না, তাই না? তাহলে একটা কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন যে কোনগুলো হচ্ছে মানে বায়ু দূষণ করবে, ঠিক আছে? বাতাসকে দূষিত করবে কোনগুলা। এরপরে দেখেন ইউরিয়া কোথা থেকে হচ্ছে, এটা মাটির সাথে সম্পৃক্ত, তো এটা কিন্তু আবার বায়ুকে দূষিত করতেছে না, তাহলে এটাও কিন্তু দূষণ করতেছে না। তাহলে বাকি কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কিসের জন্য হয়, যখন অ্যাসিড বৃষ্টি হয়, তাই না? অ্যাসিড রেইনের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে দেখেন বাকি তিনটা কিন্তু হচ্ছে কি আপনার এয়ারকে পলিউটেড করে। সুতরাং এখানে উত্তরটা কি হবে, এটা হচ্ছে এ, বি অ্যান্ড ডি, ঠিক আছে? এটার উত্তরটা হবে হচ্ছে কি এ, বি অ্যান্ড ডি। বেস্ট অ্যান্সার থাকলে আপনারা ঝটপট অ্যান্সার করতে পারতেন, কিন্তু এমসিকিউগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমসিকিউগুলো অবশ্যই পড়বেন এবং এমসিকিউগুলোর মধ্যে থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি দেখেন, এমসিকিউর মধ্যে তো অনেক প্রশ্ন কমন পাবেন। আপনি যদি প্রিভিয়াস 19টা কোশ্চেন পড়েন 19টা সালের, তাহলে এখানে কিন্তু হচ্ছে 900 অর্থাৎ 950টা কিন্তু এখানে শুধুমাত্র হচ্ছে এমসিকিউ আছে প্রিভিয়াসের মধ্যে। তো 950 এমসিকিউ পড়লে এমসিকিউ বাকি থাকে। এরপরে যদি কেউ মডেল টেস্টগুলো দেন, যেমন আমাদের মডেল টেস্ট আছে টোটাল 15টা, তো এখানে দেখেন এর মধ্যে কিন্তু আবার 750, 750, তাহলে এখানে প্রায় 2600, 2700 হচ্ছে আপনি এমসিকিউ। শুধু এমসিকিউ যদি আপনি প্র্যাকটিস করেন 2700, 2700, তো এর বাইরে আর এমসিকিউ আপনি কোথায় পাবেন? মোটামুটি এই কাভার। এরপরে হচ্ছে আপনি যদি পাশাপাশি বেস্ট অ্যান্সারগুলো পড়ে ফেলেন টপিক ধরে, প্রশ্ন ভাই যেদিক থেকেই করুক, যিনিই করুক, যেখান থেকে করুক, আপনি ইনশাল্লাহ পারবেন। এটাই হচ্ছে কাজ। আচ্ছা 29, 30 নম্বরে চলে আসি আমরা। এক্সাম্পল অফ কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজের উদাহরণ কোনগুলা, ঠিক আছে? এএসডি অর্থাৎ আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, এমআই মায়োকার্ডিয়াল ইনফেকশন, ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর একটা হচ্ছে টেট্রোলজি ফ্যালোট, আর আরেকটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। একটু আপনারা অ্যান্সার করে ফেলেন যে এখানে সঠিক উত্তর কোনগুলো হবে। পরীক্ষাতে কিন্তু খুব কমন একটা কোশ্চেন, এই কনজেনিটাল হার্ট ডিজিজ কিন্তু পরীক্ষাতে আসে সরাসরি, এটা বেস্ট অ্যান্সারও থাকে, মাল্টিপল চয়েসেও থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 30-এর অ্যান্সার করে ফেলেন। আমরা হচ্ছে 2-3 জনের প্রশ্নের উত্তর নেব, একটু ঝটপট অ্যান্সার করেন। কনজেনিটাল হার্ট ডিজিজের এক্সাম্পল কোনগুলা? বিসি দিয়েছেন। মায়োকার্ডিয়াল তো পরবর্তীতে যেটা গঠিত হয়, এটা কি জন্মগত হয়ে থাকে? মায়োকার্ডিয়াল ইনফেকশন কি হবে, যেখানে হচ্ছে আপনার হার্ট প্রপারলি সেটা পাম্প করতে পারবে না, তাই না? বন্ধ হয়ে যাবে হার্ট পাম্প করা কিছুক্ষণের জন্য, যদি বন্ধ থাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে। তাহলে এটা তো হচ্ছে আর আপনার জন্মগত হচ্ছে না, তাই না? বিশেষ করে মনে রাখবেন সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ এখানে আর্টেরিয়াল এবং ভেন্ট্রিকুলার দুইটাই কিন্তু হচ্ছে কনজেনিটাল। তাহলে এএসডি এবং ভিএসডি দুইটাই কিন্তু হচ্ছে কনজেনিটাল আপনার হার্ট ডিজিজ। খুব ভালো মনে হয়। এরপরে আরেকটা কি আছে আমাদের, টেট্রোলজি ফ্যালোট, যেটা হচ্ছে কি আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে পড়বে। তাহলে এই তিনটা। আর অ্যানজাইনা পেক্টোরিস কিন্তু হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ না, এখানে সেসেশন অফ পাম্পিং অফ হার্ট, মানে এটাও কিন্তু হচ্ছে বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য হার্ট পাম্প করা, বা এই সমস্ত সমস্যা যদি তৈরি হয় সেখানে, ঠিক আছে? ইস্কিমিক যদি কোনো প্রবলেম তৈরি হয় সেখানে। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, এটাও কিন্তু অ্যানজাইনা পেক্টোরিসও হচ্ছে কি আমাদের কনজেনিটাল না। তাহলে কনজেনিটালের মধ্যে আমাদের কি পড়ছে, এ, সি এবং ডি, ঠিক আছে? এই তিনটা হচ্ছে কি আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ। ক্লিয়ার? ওকে, 30-এর এসিডি দিয়েছেন, ভেরি গুড। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বেস্ট অ্যান্সারেও কিন্তু এই প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু বেস্ট অ্যান্সারেও কিন্তু প্রশ্নটা আসে সরাসরি। এক্সাম্পল অফ কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, এসডি থাকতে পারে, ভিএসডি থাকতে পারে, এবং হচ্ছে টেট্রোলজি। বিশেষ করে এই দুইটার মধ্যে থেকে একটা অপশনে থাকে, বিশেষ করে আপনি এই দুইটা ভালোভাবে মনে রাখেন। সেপ্টাল ডিফেক্ট থাকলে সেটা কনজেনিটাল থাকবে।
আচ্ছা, এরপরে হচ্ছে কি হবে দেখেন 31 নাম্বার, উই সিমটম আর কমনলি অবজার্ভড ইন এনিমিয়া। এনিমিয়ার ক্ষেত্রে তাহলে কোন সিমটমগুলো আমরা দেখব? এনিমিয়ার মধ্যে কোন সিমটমগুলো আমরা দেখব? যদি রক্ত আপনার শরীরে কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন সিমটমগুলো দেখা দিবে? ফ্যাটিক, এখানে হচ্ছে প্যালোর, আপনি কেমন হবেন? আপনি মানে অবসাদ অবসাদ ভাব থাকবে, অলস হয়ে যাবেন একবারে, তাই না? অবসাদ হয়ে যাবেন। এরপর হচ্ছে প্যালোর, আপনার ফ্যাকাশে হয়ে যাবে কিনা। শর্টনেস অফ ব্রিথ, আপনার শ্বাস প্রশ্বাস কমে আসবে, শর্ট হয়ে যাবে কিনা। ইডেমা, ফুলবেন কিনা। সোয়েলিং অফ দ্য লেগ, পা ফুলবে কিনা। একটু কমেন্ট করে জানান যে এখানে সঠিক উত্তর কোনগুলা। 31, খুব এগুলা কিন্তু দেখেন একবারে আহামরি কঠিন কোশ্চেন কিন্তু না। এবং মজার একটা বিষয় হচ্ছে আপনার এই যে মাল্টিপল চয়েসও কিন্তু খুব হার্ড কোশ্চেন খুব একটা করে না, 2 একটা 3টে 4টা 5টা প্রশ্ন এরকম করে, কিন্তু মানে এখানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আপনি অন্তত যেন 0.6 বা 0.8 পান, এইরকম কোশ্চেনই থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য। কিন্তু আপনার বেস্ট অ্যান্সারে যদি আপনি ধরা খান, এখানে দেখেন আপনি এখানে 30 পাইলেন, ঠিক আছে, আপনি ধরেন এখানে 30 পাইলেন বা 25 পাইলেন, কিন্তু আপনার তো পাইতে হবে টোটাল 60। এখন 60-এর মধ্যে আপনাকে যে পাইতে হবে এখানে 25 পাইলে, তাহলে বাকি থাকতেছে কত? 35। এই 35 তো আপনাকে উঠাইতে হবে বেস্ট অ্যান্সার থেকে, তাই না? এই 35 তো আপনাকে উঠাইতে হবে বেস্ট অ্যান্সার থেকে। এখন যদি বেস্ট অ্যান্সারে আপনি লাড্ডু পাকায় বসে থাকেন, তাহলে এখানেও তো আপনি লাড্ডু পাবেন। এই লাড্ডুর বিষয় তো বুঝতে হবে। কিন্তু আমরা তো মানে বুঝি না যে কীভাবে আমাদের আগানো উচিত। আমরা শুধু গড বাঁধা মুখস্থই করতে হবে, বিগত প্রশ্ন মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে, এই টার্গেট, তাই না? দিয়েছেন হচ্ছে এবিসি, 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 ভেরি গুড। এটা খুব সহজ একটা প্রশ্ন। ফ্যাটিক হবে, তাই না? অবসাদ চলে আসবে, ফ্যাকাশে হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে যদি রক্ত কমে যায় তাহলে ডেফিনেটলি শর্টনেস অফ ব্রেথ হবে। তাহলে এটা কিন্তু 3টেই সঠিক। আর ইডেমা ফুলতেছে তো এখানে না, এখানে তো সোয়েলিং হওয়ার সম্ভাবনা নেই, কারণ তো সে অলরেডি চুপসে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 32 নম্বর কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস ইউজড ফর পাস্ট টেন্স। মানে ইংলিশ থেকেও যে কোশ্চেন হয় এবার কিন্তু হচ্ছে। আমি কিন্তু পরীক্ষার আগে আপনাদের বলছিলাম যে যে ধারাবাহিকতায় কোশ্চেন হচ্ছে ইংলিশ এবং আইসিটি থেকে প্রশ্ন আসবে, এসেছিল। তো এখানে কি বলছে দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ উপযুক্ত ফর্ম, গঠন, ভার্বের পাস্ট টেন্সের গঠন কোনগুলো হয়েছে এখানে? কেম, ইট, রোট, আর একটা হচ্ছে স্লেপ্ট, আর একটা হচ্ছে গিভ। হ্যাঁ, এর মধ্যে কোনগুলো পাস্ট ফর্মে আছে? ঠিক আছে, কোনগুলো পাস্ট ফর্মে আছে আপনারা একটু কমেন্ট করে জানান তো, কোনগুলো পাস্ট ফর্মে আছে? প্রেজেন্ট, পাস্ট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকেও কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। 32 নাম্বার কোশ্চেন আছে, এসিডি দিয়েছেন, এসিডি দিয়েছেন, এসিডি দিয়েছেন। তাহলে এটা কোথা থেকে আসছে? কাম থেকে আসছে, তাই না? তাহলে কামের পাস্ট কিন্তু হচ্ছে কেম। ইট হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে, এটা হচ্ছে এট, তাই তো? এটার পাস্ট টেন্সে যাইতো, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আসে। রোট পাস্ট টেন্সে আছে, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইট, তাই তো? এ দেখেন স্লেপ্ট, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, স্লিপের পাস্ট টেন্স হচ্ছে স্লেপ্ট। তাহলে এইগুলো কিন্তু গেভ, গেভ হচ্ছে কি এর পাস্ট টেন্স, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা বাদ। তাহলে এসিডি, 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 ভেরি ওয়েল, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। দ্যাটস মিন আপনারা এখানে কিন্তু 1 মার্কই পাচ্ছেন। পরের প্রশ্ন চলে আসি তাহলে আমরা। 33 নম্বর কোশ্চেন, এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন আর। দেখেন কি বলছে, এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন আর। এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন্সগুলা, হ্যাঁ, দেখেন কি বলছে, ফাউন্ড ইন প্লাজমা। আপনি কি এগুলো প্লাজমাতে খুঁজে পান? না, এগুলো বেসিক্যালি আরবিসিতে পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এগুলো কোথায় পাওয়া যায়? আরবিসিতে পাওয়া যায়। তাহলে হচ্ছে কোথায় না? ফাউন্ড ইন প্লাজমাতে না। এরপরে কি বলছে? ফাউন্ড ইন দ্য আরবিসি। হ্যাঁ, আরবিসি মেমব্রেন, এটা হচ্ছে মেমব্রেন হবে, এখানে ইনব্রেন এইভাবে হয়ে গেছে, একটু স্প্লিং মিস্টেক আছে। ফাউন্ড ইন দা, তাহলে আরবিসি মেমব্রেনে পাবেন, হ্যাঁ আরবিসিতে পাবেন। প্রেজেন্ট ইন সেন্স, হ্যাঁ এটা তো জন্ম থেকেই থাকবে, তাই না? এটা তো পরবর্তীতে আর হয় না, এটা তো জন্ম থেকেই থাকে। প্রোটিন ইন নেচার, না এটা প্রোটিন হিসেবে থাকে না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড, এইভাবেই থাকে। তাহলে দেখেন এটা কি পলিস্যাকারাইড ইন নেচারে কিন্তু থাকে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে বি, সি এবং ই। 33-এর হবে কি? বি, সি এবং হচ্ছে ই। ওকে, বিসিই ফারিহা দিয়েছেন। ওকে, বাকি অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, এরপর আমরা 34 নম্বর প্রশ্নে চলে আসি। 34 নম্বর কি বলছে দেখেন, দ্য বেসিক অ্যাসেসমেন্ট স্কেল ফর হেলথ অ্যাসেসমেন্ট। হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে কোনগুলো পড়বে মনে আছে? দেখেন তো, হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কোন অ্যাসেসমেন্টগুলো করি? আবার যদি আলাদা করে, এগুলো কিন্তু অনেকবার, মানে এই অ্যাসেসমেন্টগুলো থেকে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্ট রিলেটেড যে কতবার কোশ্চেন আসছে তা মনে হয় মানে বলার বাইরে, একটা জাতীয় কোশ্চেন। এখান থেকে একটা প্রশ্ন প্রতিবারই থাকে, তাই না? দেখবেন আপনি প্রতিবারই এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকেই। 34-এর অবশ্যই অ্যান্সার করেন। 34, এখান থেকে একটা প্রশ্ন থাকেই পরীক্ষাতে। 34 থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন থাকেই, প্রতিবারই একটা প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে।
হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে কোনগুলো পড়বে? এসি দিয়েছেন, এসি একদম জাতীয় কোশ্চেন। তাহলে দেখেন ইন্সপেকশন, পারকাশন, প্যালপেশন, অসকালটেশন, তাই না? চারটা। তো তার মধ্যে হচ্ছে এখানে আমাদের পাচ্ছি ইন্সপেকশন, পারকাশন, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে প্যালপেশন। তাহলে এই তিনটা কি আমাদের হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে, অর্থাৎ কি এ, সি অ্যান্ড ই। সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। এখন যদি সিকোয়েন্স চাই যে আপনি যদি অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের মধ্যে কীভাবে করবেন অথবা শুধু যদি হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে কীভাবে করবেন, কোনটা পরে কোনটা হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই মনে রাখবেন। 35 নম্বর কোশ্চেন কি বলছে? রিমোটিক আর ফেভার এফেক্টস। রিমোটিক ফেভারটা কোন কোন জায়গাতে কোন কোন অর্গানে হচ্ছে এফেক্ট ফেলে, প্রভাবিত করে? কিডনিতে, লিভারে, হার্টে, জয়েন্টে, নাকি এখানে ব্লাড ভেসেলে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও পরীক্ষাতে আসে, এটা বেস্ট আনসার হিসেবেও আসে, ট্রু ফলসেও আসে। 35-এর অ্যান্সারটা একটু করে ফেলেন ঝটপট। প্রশ্নগুলো কিন্তু আপনারা পরীক্ষাতে পাবেন, এগুলো একবার পড়লে দেখেন, ক্লাসের মধ্যে যদি একবার পড়েন তাহলে সবসময় মনে থাকবে আপনার। অধুরা আরোহী লিখেছেন 34-এর এসি লিখেছেন, পুষ্প লিখেছেন হচ্ছে এসি লিখেছেন, সুমন লিখেছেন এসি লিখেছেন, এটা 34-এর, 35-এর দেন সি ডি ই দিচ্ছেন, সিডি। বাকিটা একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। কত নম্বরে অ্যান্সার করছেন এটা একটু অবশ্যই অ্যান্সার করবেন। সি আর ডি দিয়েছেন, হার্ট এবং জয়েন্টে। রিমোটিক ফিভার সবসময়ের জন্য হার্ট এবং জয়েন্টে এফেক্ট ফেলবে, এটা সবসময়ের জন্য মনে রাখবেন, এটা বেস্ট অ্যান্সার হিসেবেও আসে, ট্রু ফলসেও আসে, সবসময়ের জন্য এটা মনে রাখবেন, ঠিক আছে? যে কোথায় কোথায় এটা এফেক্ট ফেলে, কোথায় কোথায় এটা এফেক্ট ফেলে, অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন। এটা হচ্ছে সি এবং ডি, হার্ট এবং জয়েন্টে। জয়েন্টে কী করতে পারে? আর্থারাইটিস হতে পারে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা চলে আসি। 36 নম্বর কি বলছে? রেনাল ফাংশন টেস্ট ইনক্লুড। রেনাল ফাংশন এখানে দেখে মনে হতে পারে সবগুলোই মনে হয় রেনাল ফাংশন। এখানে বলছে যে আমাদের রেনাল ফাংশনটার কার্যকারিতা, ঠিক আছে, এই টেস্টটা কোনগুলোর মধ্যে করা হয়ে থাকে, মানে কোনগুলো রেনাল ফাংশন টেস্টের জন্য করা হয়ে থাকে? সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন কালচার, ব্লাড ইউরিয়া, সিরাম ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে ভিএইচজি অ্যাবডোমেন। ভিএইচজি করা হয় ভিজুয়ালাইজেশনের জন্য, তাই না? অ্যাবডোমেন এসে গেছে এগুলো। তো এটা কিন্তু ভিজুয়ালাইজেশন তো আর আমাদের ইউরিন টেস্টের মধ্যে আসতেছে না, প্রথমে একটা বাদ যাচ্ছে। তাহলে সিরাম ক্রিয়েটিনিন করা হয়ে থাকে অবশ্যই অবশ্যই। ক্রিয়েটিনিন কিসের জন্য করা হয়? এটা হচ্ছে জিএফআর এর জন্য, তাই না? জিএফআর টেস্ট, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারেশন রেটটা দেখা হয়ে থাকে এটার মাধ্যমে। এরপরে হচ্ছে ইউরিন কালচারটা, কিন্তু দেখেন এটা হচ্ছে ইউরিন কালচার কখন করা হয়? যখন ইনফেকশন, কোন ধরনের ইনফেকশন, এগুলো আইডেন্টিফাই করার জন্য, তাহলে এটা কিন্তু হচ্ছে না। এরপর হচ্ছে ব্লাড ইউরিয়া। হ্যাঁ, ব্লাড ইউরিয়া তো অবশ্যই দেখা হবে, ব্লাডের ইউরিয়ার পরিমাণের উপরে ডিপেন্ড করে সেটার কার্যকারিতা। এরপর হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট, এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো কিন্তু অবশ্যই, মানে এগুলার তারতম্য কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে কি রেনাল ফাংশনের সাথে জড়িত, তাহলে এটাও কিন্তু ডিপেন্ড করবে। তাহলে এটার উত্তরটা হচ্ছে এ, সি এবং ডি। অনেকেই কিন্তু এই প্রশ্নটার উত্তরটা ভুল করে ফেলেন, কালচার, ইউরিন কালচার দিয়ে ফেলেন, ওটা কিন্তু রেনাল ফাংশন টেস্ট না, এটা আপনারা মনে রাখবেন। ভিএইচজিতে অবশ্যই বাদ দিবেন, কারণ এটা ভিজুয়ালাইজেশন অ্যাবডোমেন, এটা বাদ যাচ্ছে। 36-এর অ্যান্সার দিয়েছেন হচ্ছে এসিডি, 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 ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে খুব কমন একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপর হচ্ছে 37 নম্বর কোশ্চেন কি বলছে? ফাংশন অফ জয়েন্ট। জয়েন্টের ফাংশনগুলো কী কী? ফ্লেক্সেশন অ্যান্ড এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন, এরপর হচ্ছে প্রিমিটিভ মোশন। দেখেন, পারমিটস মোশন ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, পারমিট করবে আপনার ফরওয়ার্ড এবং আপওয়ার্ড করার জন্য। আর একটা কী বলছে? যে রোটেশন হচ্ছে সার্কুমেডেশন, আর একটা কী বলছে? সার্কুমেডেশন, আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড সার্কুলার মুভমেন্ট। এটা হবে হচ্ছে সার্কুলার মোশন হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপনারা এটা অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কী হবে। জয়েন্ট, ফাংশন অফ জয়েন্ট, জয়েন্টের ফাংশনগুলো কী কী? একটা হচ্ছে কি দেখেন, আপনার ফ্লেক্সেশন এবং এক্সটেনশন করা, তাহলে এটা জয়েন্টের কাজ হচ্ছে। এরপর আমরা এরকম করি না, এই যে হচ্ছে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, এই যে হাতে এরকম করতে পারতেছি না, তাহলে এটাও জয়েন্টের কাজ, এটাও সঠিক উত্তর হচ্ছে। পারমিটস মোশন ফরওয়ার্ড আপওয়ার্ড, ফরওয়ার্ড আপওয়ার্ড করা কিন্তু এখানে হচ্ছে এই যে গতির ফরওয়ার্ড আপওয়ার্ড করা কিন্তু আমাদের জয়েন্টের কাজ না, তাই না? এরপরে দেখেন রোটেশন এবং সার্কুমেডেশন, রোটেশন করা, এটাও কিন্তু কি করা? এটাও কিন্তু আমাদের জয়েন্টের কাজ, হ্যাঁ। এরপর হচ্ছে কি দেখেন, রেস্ট্রিক্টেড সার্কুলার মুভমেন্ট, সার্কুলার মুভমেন্টে আর বাধা প্রদান করবে না, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না, তাহলে এটার উত্তরটা হবে কি? এ, বি এবং ডি। সঠিক উত্তরটা হচ্ছে এ, বি এবং ডি। হ্যাঁ, 37-এর এবিডি সবাই সঠিক উত্তর করে ফেলেছেন, ভেরি গুড। এরপর হচ্ছে 38 নম্বর কোশ্চেন আমাদের, ফলোয়িং ক্যারেক্টারিস্টিক আর আইডেন্টিফাইড বাই, এই যে প্যালপেশনের মাধ্যমে কোন জিনিসগুলো নির্ণয় করা হয়ে থাকে, ঠিক আছে? দেখেন ফলোয়িং অর্থাৎ সবগুলা
ক্যারেক্টারিস্টিক্স আর আইডেন্টিফাইড মানে নির্দেশিত করবে এই যে প্যালপেশন। তাহলে প্যালপেশনের মাধ্যমে কোন কোন জিনিসগুলো আপনি নির্দেশিত করবেন বা নির্ণয় করবেন, ঠিক আছে? কি কি নির্ণয় করবেন? হাইট নির্ণয় করবেন কিনা, কনসিস্টেন্সি নির্ণয় করবেন কিনা, এরপর হচ্ছে এখানে হচ্ছে বার্ড সাউন্ড নির্ণয় করবেন কিনা, ব্রিথ যে সাউন্ডটা হচ্ছে এটা প্যালপেশনের মাধ্যমে দেখবেন কিনা, সাইজ এবং মোবিলিটি কোনগুলো আপনি এর মধ্যে থেকে দেখবেন, ঠিক আছে? একটু অ্যান্সার করে ফেলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরকম এইগুলো থেকেও কিন্তু দেখেন ওই যে বিশেষ করে আপনার ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। 38-এর উত্তর কী হবে? বিডি দিয়েছেন, বিডি পেয়ে গেছি আমরা অলরেডি তাসলিম ইয়াসমিনের কাছ থেকে। সঙ্গী লিখেছেন বিসিডি, বি দিয়েছেন, সি দিয়েছেন অ্যান্ড ডি দিয়েছেন। আচ্ছা, প্যালপেশন, এই যে প্যালপেশন বলতে কি আমরা চেপে চেপে যেটা দেখি, কি দেখা হয়? এটা সাইজ অফ অর্গান, প্রথমত সাইজ দেখা হয়, এটা মুভ করতেছে কিনা, মোবিলিটি নরনক্ষম কিনা সেটা দেখা হয়ে থাকে। কনসিস্টেন্সি মানে এটা যে হচ্ছে ক্রমাগত প্রতিনিয়ততা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বা ধারাবাহিকতা, এটা আপনার নির্ণয় করা হয় কিনা, সেটা কোন ধারাবাহিকতায় আছে বা এগুলো কিন্তু এটা নির্ণয় করা হয়ে থাকে। এখন আপনার হাইট তো আর চেপে চেপে দেখবেন না, আপনার এই যে হচ্ছে ব্রেথ সাউন্ড, এই সাউন্ড তো আর আপনি চেপে চেপে দেখবেন না, এগুলো তাহলে ফলস হয়ে যাচ্ছে। এইটাও যদি নির্ণয় করতে পারেন, বাকিগুলোও যদি ট্রু দেন, তারপরেও দেখেন সঠিক উত্তর বের হয়ে যাচ্ছে। বি সি হবে না, এটা হচ্ছে কি বিডিই, ঠিক আছে? এই অ্যান্সারটা সঠিক হবে। ওকে, 40 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। 39, এখানে নন ফার্মাকোলজিক্যাল পেইন, ফার্মাকোলজিক্যাল পেইন দ্যাটস মিন মানে ফার্মাকোলজি বললে সেখানে মেডিসিন থাকবে, তাই না? তাহলে এখানে বলছে নন ফার্মাকোলজি, তাহলে মেডিসিন ব্যবহার ছাড়া পেইন ম্যানেজমেন্ট করবেন কিভাবে? তার মানে এখানে পেইন ম্যানেজমেন্টের পদ্ধতিগুলো মেডিসিন ছাড়া কি কি আছে? পজিশন চেঞ্জ অ্যান্ড মুভমেন্ট, তাহলে মেডিসিন দুইটা আগে বাদ দিই। দেখেন এখানে কি বলছে, এই যে রেকটাল সাপ্রোজিটরি, তাহলে এটা কিন্তু মেডিসিন, ফার্মাকোলজিক্যাল পেইন ম্যানেজমেন্ট। এরপরে কি বলছে প্যারাসিটামল, তাহলে এটা কিন্তু ফার্মাকোলজিক্যাল পেইন ম্যানেজমেন্ট। এইবার দেখেন ম্যাসেজ তো ফার্মাকোলজিক্যাল না, মিউজিক থেরাপি তো না, আর পজিশন চেঞ্জ, তাহলে এগুলো কিন্তু আবার ফার্মাকোলজিক্যাল না। তাহলে এখানে বলছে নন ফার্মাকোলজিক্যাল, তাহলে এগুলো অ্যান্সার হবে। ফার্মাকোলজিক্যাল বললে আমরা মেডিসিন দুইটা বাদ দিয়ে দিলে উত্তর বের হয়ে আসতেছে। ক্লিয়ার? 39 নম্বরে চলে আসি আমরা। মেথড অফ অ্যাপ্লাইং ব্যান্ডেজ, ব্যান্ডেজের মেথডগুলা কী কী, ঠিক আছে? অনেক সময় প্রশ্নটা আসে হচ্ছে টাইপগুলা কী কী, মেথডগুলা কী কী, এইভাবে বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরে ফিরে আসে। তাহলে কোন কোন টাইপ আছে? সার্কুলার আছে, নন স্পাইরাল আছে, এরপর হচ্ছে রিভার্স স্পাইরাল আছে, এ ফিগার অফ 8, খুব কমন একবারে ফিগার অফ 8, তাই না? তাহলে এখানে মেথডগুলো কী কী দেখেন, ফিগার অফ 8, এখানে প্যাডিং ম্যাটেরিয়াল তো না, এটা তো ব্যান্ডেজের মেথড না, মানে এখানে হচ্ছে টাইপগুলোর মধ্যে আর কি পড়ে না। এরপর হচ্ছে রিভার্স স্পাইরাল, এটা তো অবশ্যই, সার্কুলার তো অবশ্যই ব্যান্ডেজের টাইপগুলোর মধ্যে, আর এখানে নট স্পাইরাল না। তাহলে দেখেন উত্তর হবে হচ্ছে এ, সি আর ডি। হ্যাঁ, সঠিক উত্তর কি 40-এর এ, সি আর হচ্ছে ডি। খুব এগুলো কিন্তু এই যে ব্যান্ডেজের টাইপগুলো আলাদা করে সুন্দর করে মনে রাখবেন, এটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং কোনগুলোর জন্য কোন ধরনের টাইপ ইউজ করা হয় সেটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 41 নম্বর, স্ট্র্যাটেজিস অফ ইনজুরি প্রিভেনশন, আপনার ইনজুরি প্রিভেনশন করবেন কোন স্ট্র্যাটেজি মেনটেন করে? দেখেন কি বলছে, আপনি তাদেরকে শিক্ষাদান করবেন, এডুকেশন। আচ্ছা, বলছে ইউজিং এ বেবি অলকার, এরপর হচ্ছে কি লেজিসলেশন, অর্থাৎ লেজিসলেশন বলতে কি আইন প্রণয়ন, তাই তো? এরপরে কি বলছে, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডিফিকেশন, এরপর হচ্ছে নট টু ফাস্টেন এখানে সিট বেল্ট ডিউরিং জার্নি, আপনি যখন জার্নি করবেন তখন সিট বেল্ট আপনি পরিধান করবেন না। তাহলে এখানে কি বলছে দেখেন, আপনি স্ট্র্যাটেজিস ইনজুরি প্রিভেনশন করতে পারেন আপনি কিভাবে? প্রথমত অবশ্যই শিক্ষাদানের মাধ্যমে, যে আপনাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, কোনভাবে আপনি হচ্ছে প্রিভেনশন করতে পারেন, এডুকেশন কমন কোনো কিছু প্রিভেনশনের ক্ষেত্রে। ইউজিং বেবি অলকার, যদি আপনি বেবি অলকার ইউজ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কী হতে পারে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং এটা কিন্তু ইনজুরি আরও বাড়াইতে পারে, রিস্ক। হ্যাঁ, এরপর হচ্ছে কি লেজিসলেশন, অর্থাৎ লেজিসলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি হচ্ছে আপনার এটা বলতে বোঝাবে হচ্ছে আইন প্রণয়ন মানে কি, আপনি যখন বাইক নিয়ে বেরোচ্ছেন তখন হেলমেট পরতে হবে। এরপর হচ্ছে আপনি যখন হচ্ছে ওই যে রোড লাইটগুলা, হ্যাঁ, আপনার সিগন্যালগুলো মেনটেন করতে হবে। তাহলে এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে তো আর আপনার প্রিভেনশন হয়ে যাবে, ইনজুরি তো আর হবে না, তাই না? তাহলে এটা কিন্তু সঠিক। ইঞ্জিনিয়ারিং মডিফিকেশন বলতে কেমন, রোডটা কেমন হবে, এরপরে এই রোডে গাড়ি স্লিপ করবে কিনা, মানুষ পড়বে কিনা, রোডটা কোন সাইড দিয়ে যাবে, প্লেগ্রাউন্ডটা কেমন হবে, এইগুলো কিন্তু মডিফিকেশন করবে ইঞ্জিনিয়ারিং মডিফিকেশন। তাহলে এটাও কিন্তু প্রিভেনশন করে। আর সিট বেল্ট না পড়লেও তো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে উত্তরটা হচ্ছে কি এ, সি, ডি, ঠিক আছে? এ, সি অ্যান্ড ডি। ওকে,
এরপরের প্রশ্নটাতে আমরা চলে আসি 42 নাম্বার। হেলথ প্রবলেম মে অ্যারাইজ ডিউ টু সেভার ডিহাইড্রেশন। যদি অতিরিক্ত পরিমাণে ডিহাইড্রেশন হয় তাহলে কোন কোন সমস্যাগুলো দেখা দিবে, কোন কোন শারীরিক সমস্যাগুলো দেখা দিবে? একটু ঝটপট কমেন্ট করে ফেলেন তো। হেলথ প্রবলেম কোনগুলা তৈরি হতে পারে সেভার ডিহাইড্রেশনের ফলে, কোন হেলথ প্রবলেমগুলো দেখা দিতে পারে একটু কমেন্ট করে জানান। এখানে অপশান এতে আছে হচ্ছে রেনাল ফেলিউর, হাইপোভলমিক শক, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারক্লেমিয়া, এখানে কি বলছে, এটা হবে হচ্ছে হেমাটুরিন, এইসি এম এ হবে, ঠিক আছে। এই যে এইসি, এইটা হবে হচ্ছে এম এ, হেমাটিউরিন, অর্থাৎ কি ব্লাডের সাথে প্রস্রাব যাবে কিনা, তো এখানে যাওয়ার সুযোগ নেই। তাহলে রেনাল ফেলিউর হবে। যদি আপনার ডিহাইড্রেশন হয়, সেভার ডিহাইড্রেশন হয়, তাহলে এখানে কিন্তু অলিগুরিয়া তৈরি হবে, তাই না, প্রস্রাবের পরিমাণ কিন্তু কমে যাবে, অর্থাৎ রেনাল ফেলিউর হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই তীব্র। হাইপোভলমিক শক, অর্থাৎ ডেফিনেটলি ডিহাইড্রেশন মানেই তো হাইপোভলমিক শক তৈরি হবে। ইলেকট্রোলাইট তো অবশ্যই ইমব্যালেন্স হচ্ছেই, এখানে কিন্তু আপনার এখানে হাইপারক্লেমিয়া হচ্ছে না, আর আরেকটা হচ্ছে কি আপনার এখানে কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে না, এটা কিন্তু আপনার এই যে ডিহাইড্রেশনের জন্য হয় না আবার। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ABC, এ বি অ্যান্ড সি। কারা কারা দিয়েছেন এবিসি 42-এর? BCD দিয়েছেন, কিন্তু ডি কেন হবে? হাইপারক্লেমিয়া কিসের জন্য হবে? এখানে তো হাইপোক্লেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, 43 নাম্বার কোশ্চেনে আমরা একটু চলে আসি। ফাংশনস অফ কমিউনিটি হেলথ নার্স। কমিউনিটি হেলথ নার্সের ফাংশনগুলো কী কী? কমিউনিটি হেলথ নার্সের ফাংশনগুলো কী কী? হ্যাঁ, আইডেন্টিফাইস নিড, উনি কি হচ্ছে কী কী প্রয়োজন সেগুলোকে আইডেন্টিফাই করবেন, মানে প্রয়োজনীয়তা উনি হচ্ছে খুঁজে বের করবেন, নির্ধারণ করবেন। এরপর হচ্ছে কম্বাট প্রভার্টি। কম্বাট মানে কি? সেটা হচ্ছে এই যে দারিদ্র্যের বিরুদ্ধে কিন্তু লড়া, হ্যাঁ। তো উনি কি দারিদ্র্যের বিরুদ্ধে লড়বেন? দরিদ্রের বিরুদ্ধে। ডাজ নট রেসপন্স টু ডিজাস্টার, মানে যখন ডিজাস্টার হবে, কোনো ধরনের মহামারী দেখা দেবে, তিনি বাড়ি ঘুমায় পড়বেন আর কি। কমিউনিটি হেলথ যে নার্স আছে উনি আর বের হবেন না, উনি ঘুমায় পড়বেন। কিন্তু আমরা জানি যে প্রথম সারির যোদ্ধা, তাই না? তাহলে দেখেন ফাংশনের মধ্যে তো এটা অবশ্যই যাবে না। এরপর দেখেন কি বলছে, ফর্মুলেটস হেলথ প্ল্যান, উনি একটা হেলথ প্ল্যান তৈরি করবেন, কিভাবে কি করা যায়, তাহলে এটা অবশ্যই করবেন, প্রয়োজনগুলো তৈরি করবেন। উনি তো আর দারিদ্রতার বিরুদ্ধে উনি লড়াই করবেন না, তাই না? পার্টিসিপেট ইন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এরপরে হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে, কার্যক্রমগুলো আছে কমিউনিটি উন্নতির জন্য, সেগুলোতে উনি অবশ্যই উপস্থিত থাকবেন। তাহলে এটাও নার্সের কাজ। তাহলে এটার উত্তরটা কী হবে? উত্তরটা হবে হচ্ছে এডি এবং ই। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন সবাই, ভেরি গুড। এরপর হচ্ছে আমরা 44 নম্বর কোশ্চেনটা দেখি। অ্যাকুয়েট ইলনেস ইনক্লুড, আমি জানি না এই প্রশ্নটা যিনি করেছেন তিনি অপশনগুলা মানে কেমনি কি আমি বুঝলাম না। প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে যে হচ্ছে অ্যাকুয়েট ইলনেস, আবার উনি অপশনের মধ্যে দিয়েছেন যে অ্যাকুয়েট অ্যাবডোমেন, আবার একই সাথে দিয়ে দিয়েছেন অ্যাকুয়েট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এখানে মানে অ্যাকুয়েট যখন আমি উল্লেখই করে দিলাম যে এখানে অ্যাকুয়েট ইলনেসের মধ্যে, তো এখানে তো উত্তরও দিয়ে দিলাম আমি, তাই না? উত্তর হচ্ছে এ এবং ই, আলাদা করে এগুলার বলা লাগছে না। এখানে রিউমাটয়েড আর্থারাইটিস কিন্তু এটা ক্রনিক, এটা মাইল্ড, এটা আসতেছে না এর মধ্যে। আর একটা হচ্ছে প্রিসিস্টেন্ট কফ, এটাও কিন্তু ক্রনিক, দীর্ঘ সময় ধরে কাশি হওয়া, দীর্ঘদিন ধরে কাশি হওয়া, এটাও কিন্তু ক্রনিক। ঠিক আছে, তো এখানে উত্তরটা অলমোস্ট এখানে উত্তরের মধ্যেই, অপশনের মধ্যে দেয়া। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন কয়টা বাজে, অনেক হয়েছে। 45 নাম্বার, সাইন অফ ইনফ্লামেশন। আর দেখেন ইনফ্লামেশন হলে কি কি হবে, সাইনগুলো কি কি দেখা দিবে। দেখেন ইনফ্লামেশন হওয়া মানে, প্রদাহ হওয়া মানে পেইন থাকবে, রাইট? এবং ওই জায়গাটা কি হবে? লাল হয়ে যাবে, তাই না? রেডনেস হয়ে যাবে। এরপর দেখেন এই যে ইনফ্লামেশনের সাইনগুলো কি জন্ডিস নাকি? না, এটা যকৃতের সমস্যা, তাই না? অ্যাসাইটিস হচ্ছে কি? অ্যাসাইটিস হচ্ছে এই যে আমাদের পেরিটোনিয়াল যে ক্যাভিটি আছে, অর্থাৎ এখানে পানি জমে যাবে, তাই না? তাহলে এটাও কিন্তু ইনফ্লামেশনের জন্য হচ্ছে না, একটা সোয়েলিং তো এখানে হবে। তাহলে ABC উত্তর। ওকে, 45-এর উত্তর কি হবে? ABC। 46 নম্বরের উত্তরটা কি হবে? প্যারামিটার্স অফ ফিজিক্যাল গ্রোথ অফ এ চাইল্ড, মানে কি শারীরিকভাবে তার যে উন্নতি হচ্ছে, গ্রোথ হচ্ছে, সেটার প্যারামিটার কোনগুলোর মাধ্যমে মাপা হয়? ওয়েটের মাধ্যমে মাপা হয় কিনা, কতটুকু ওয়েট হচ্ছে। লেগ সারকমফারেন্স তো করা হয় না, এটা হেড সারকমফারেন্স করা হয়ে থাকে, তাই না? এরপর হচ্ছে মায়ের ওয়েট তো আর এখানে দেখবেন, আর একটা হচ্ছে লেন্থ, তাই না? তাহলে এই তিনটা উত্তর। উত্তর হচ্ছে কি A, C এবং E। ওকে, A, C এবং E। ওকে,
47 নম্বর কোশ্চেন, পারপাস অফ ট্র্যাকশন। ট্র্যাকশনের উদ্দেশ্যটা কি? প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা। কি করে? ডিফর্মিটি প্রিভেন্ট করবে কি, ডিফর্মিটি প্রিভেন্ট করবে কিনা, টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ সাইনোসিস, সাইনোসিস ডেভেলপমেন্ট যেন না করে সেটা প্রিভেন্ট করবে কিনা, টু প্রিভেন্ট ডিসলোকেশন, ডিসলোকেশন অর্থাৎ মানে ডিসলোকেট যেন না হয়ে যায় সেটা প্রিভেন্ট করবে কিনা, ইমপ্রুভ মাসেল স্ট্রেন্থ, মাসেল স্ট্রেন্থটা কিসের জন্য কিভাবে হয় বলুন তো? অ্যাক্টিভ এক্সারসাইজের মাধ্যমে, ঠিক আছে, ট্র্যাকশনের মাধ্যমে না। অর্থাৎ ট্র্যাকশন থাকলে আপনাকে অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনার মাসেল টোন, মাসেল স্ট্রেন্থ এগুলো ঠিকঠাক থাকে। এরপরে কি বলছে? টু মেনটেইন স্কেলেটাল লেন্থ, মানে স্কেলেটালের যে দৈর্ঘ্যটা সেটা যেন এখানে ঠিকঠাকভাবে থাকে, ট্র্যাকশনটা ওইভাবেই দেওয়া থাকবে। তাহলে এটা কিন্তু সঠিক, তাই না? ডিসলোকেশন প্রিভেন্ট করবে, তাহলে এটাও কিন্তু সঠিক। এখানে কি করবে না, যে সাইনোসিস ডেভেলপমেন্ট করবে সেটা প্রিভেন্ট করবে না। এরপর আরেকটা কি আছে? টু প্রিভেন্ট ডিফর্মিটি, ডিফর্মিটি প্রিভেন্ট করবে। এরপরে হচ্ছে কি করবে? এরপরে হচ্ছে আমাদের এখানে ডিসলোকেশন প্রিভেন্ট করবে, আর একটা হচ্ছে মেইনটেইন স্কেলেটাল লেন্থ কিন্তু সঠিক রাখবে। তাহলে হচ্ছে এ, সি এবং ই, এটা হচ্ছে উত্তর। এ সি দিয়েছেন, এ সি দিয়েছেন, হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছেন। 48 নম্বর কোশ্চেন কি বলছে? সিমটম অফ আই ইনজুরি। যদি আই ইনজুরি হয় তাহলে সিমটমগুলো কি থাকবে? দেখেন খুব খুব দারুণ একটা কোশ্চেন। কি বলছে দেখেন, সিমটম অফ আই ইনজুরি। এখানে কি বলছে? প্রুলেন্ট ডিফিউশন, অর্থাৎ কি চোখ দিয়ে পুষ বের হবে। চোখ দিয়ে পুষ কখন বের হয়? যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে তখন, নট ইনজুরির কারণে। তাহলে এটা হচ্ছে না। টেয়ার প্রফিউসলি, তাহলে এখানে দেখেন ক্রমাগত চোখ দিয়ে পানি পড়ে না, যদি চোখে একটা আঘাত লাগে অবশ্যই হয়। তারপর কিছু দেখেন অটোরিয়া, হ্যাঁ দেখেন অটোরিয়া হয় কি না একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকে যে এটা হয় কিনা, তারপর এটা বলতেছি। এরপর হচ্ছে ব্রুশিং, অর্থাৎ আপনার ওই যে চোখে যে সাদা অংশ আছে সেখানে রক্ত জমাট বেঁধে যাওয়া, এরকমভাবে হয় কিনা, এটাও কিন্তু হতে পারে। আর আরেকটা হচ্ছে কি হাইফেমা। একটু অ্যান্সার করে ফেলেন তো যে এগুলা কি? অটোরিয়াটা কি এটা তো আগে বলেন কেউ একজন। আচ্ছা, অটোরিয়াটা হচ্ছে কি, যেটা হচ্ছে আপনাদের ওই কান দিয়ে কোনো ধরনের রস টস বের হয় না, ওটা তো আর আই ইনজুরি হলে হবে না, তাই না? আর একটা হচ্ছে কি হাইফেমা হতে পারে। ওকে, পা ব্যথা হয়ে গেছে আজকে অল্পতেই, কেন বুঝছি না। আচ্ছা, 49 নাম্বার কি বলছে? কজেস অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের কারণগুলো কি কি? একটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ যদি হচ্ছে আপনার মানে বংশগতিক ধারাবাহিকতায় যদি এটা থাকে। আর এরপর হচ্ছে সেভার স্ট্রেস। তাহলে ডিপ্রেশন দেখেন সেভার স্ট্রেসের কারণে একটা হচ্ছে প্লেজার। আপনি আনন্দ পাইলে কি ডিপ্রেশন হয় না? আপনি যদি অনেক টাকা হয় আপনার, বিকামিং রিচ, আপনি যদি ধনী হয়ে যান, তাহলে কি আপনি ডিপ্রেশনে থাকবেন? মোটেই না। এইটা হলে তো আরও বেশি আনন্দ লাগতো, তাই না? এরপর হচ্ছে কি দেখেন বায়োজেনিক, অর্থাৎ জৈবিক কোনো ধরনের ড্যামেজ হলে ব্রেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিপ্রেশনে যাইতে পারেন। তাহলে জেনেটিক কারণে হতে পারে, সেভার স্ট্রেসের কারণে হতে পারে, আর জৈবিক ড্যামেজের কারণে কিন্তু হতে পারে। তাহলে আনন্দ এবং অতিরিক্ত টাকা হলে, আপনি ধনী হলে কখনো আপনি ডিপ্রেশনে যাবেন না, তাই না? ডিপ্রেশনের কজেস না। তাহলে এটা হচ্ছে এ, বি এবং ই। এরপরে লাস্ট কোশ্চেন আজকের কি বলছে দেখেন, নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট অফ। নিউক্লিয়ার ফ্যামিলিতে কে কে থাকবে? মা, বাবা এবং সন্তান, তাই না? আর এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে তখন ওই যে গ্র্যান্ড চাইল্ড পুরা লম্বা পরিবার থাকবে। নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে কি থাকবে? মা, বাবা এবং সন্তান। তাহলে উত্তর কোনটা হবে দেখেন? নিউক্লিয়ার ফ্যামিলি কোনটা? মাদার অ্যান্ড ফাদার শুধুমাত্র? না। ফাদার অ্যান্ড চিলড্রেন শুধুমাত্র? না। মাদার, ফাদার অ্যান্ড চিলড্রেন? হ্যাঁ। মাদার, ফাদার, গ্র্যান্ড চিলড্রেন? না, এক্সটেন্ডেড। এরপর হচ্ছে চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন? না। এদের নিয়ে তো শুধুমাত্র এই গ্র্যান্ড চিলড্রেন আর চিলড্রেন মিলে তো নিউক্লিয়ার ফ্যামিলি হবে না। উত্তরটা হবে শুধুমাত্র সি, শুধুমাত্র সি। ঠিক আছে। এখন যদি কোনো ধরেন কেউ একজন বুঝতে পারলো না যে আমার মনে হচ্ছে সবগুলাই ফলস, তাহলে ইনি যদি সবগুলাই ফলস দেয় তারপরেও তো ইনি 0.8 পাবে। এখন এর জন্য কি আপনার পুরা কোশ্চেন কেটে দিবে? কখনোই কিন্তু এটা করে না। ঠিক আছে, এই জন্য ওই চিন্তাধারাটা আপনারা একদম বাদ দিয়ে দেন যে যদি সবগুলো ট্রু দেয়, সবগুলো ফলস দিই, তাহলে আমার মানে কেটে দিবে, এটা না। কিন্তু সবগুলো ট্রু দিবেন কি না, বা কোনটা ট্রু দিবেন, কিভাবে ট্রু দিবেন, এটার একটা দারুণ স্ট্র্যাটেজি আছে। আমি গতবারও পেইড ব্যাচে বলেছিলাম 0.8 করে পাবেন আপনি যে প্রশ্ন আপনি নাও জানেন, মোটামুটি মানে শুধু পড়তে পারলেও আপনি 0.8 পাওয়ার তীব্র সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানে 0.6-এর নিচে তো আসবেই না। 0.8 ম্যাক্সিমাম কোশ্চেনে, যেগুলো আপনি একদম মানে পড়েননি বা আপনি জানেন না বা হালকা হালকা জানেন, এই ধরনের প্রশ্ন যেগুলো জানেন সেগুলো তো 1 করেই পাবেন, এ নিয়ে তো কোনো কনফিউশন নাই। তাহলে এইটার মাধ্যমে কিন্তু আমাদের সেপ্টেম্বরের কোশ্চেন শেষ হলো।
মিডওয়াইফারি কোশ্চেন এবং ডিপ্লোমার কোশ্চেনটা শেষ হয়ে গেছে। আর প্রিভিয়াস যত কোশ্চেনগুলো আমাদের আছে সেগুলো কিন্তু আমাদের ইউটিউবে হচ্ছে সিরিয়াল করে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে। পোস্ট বেসিকের কোশ্চেন, এরপর হচ্ছে 25-এর, এরপরে হচ্ছে আমাদের লাইসেন্সের কোশ্চেন, সব কোশ্চেন সলিউশনগুলো আছে। অর্থাৎ তখন আমাদের কোশ্চেন সলিউশনের যে ধারাবাহিকতা সেটা কিন্তু শেষ হচ্ছে। আর এরপরে আমরা টপিক ধরে ইনশাল্লাহ আরও বেশ কয়েকটা ফ্রি ক্লাস আমরা কন্টিনিউ করব, আমরা সেটা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছেন। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন যদি আপনি উপকৃত হন। প্রত্যেকেই অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।